আচ্ছা, তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দেই। আপনারা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তো আমি মূলত পিটি সম্পর্কে যেহেতু আমি আলোচনা করব, পিটিটা আমি হচ্ছে আগে বের করি পিটির যে পিটি আমরা আসলে প্র্যাকটিস করি। আমি জানি না আপনারা সবাই আসলে পিটি সম্পর্কে কতটুকু নলেজ নিয়ে আমার কাছে আসছেন। অনেকে পিটি সম্পর্কে অনেক ধরনের অনেক এক্সপিরিয়েন্স আগে থেকেও থাকে, যে এক্সাম দিয়ে দিছে অলরেডি অথবা আগেও কোর্স করছে এরকম। কিন্তু আমি ধরে নিচ্ছি আপনারা পিটি সম্পর্কে কিছু জানেন না, সে সম্পর্কে সেই অনুযায়ী আমি হচ্ছে আগাই। লাইক আমরা পিটি মূলত প্র্যাকটিস করি হচ্ছে মানে আমাদের ওয়েবসাইট পোর্টাল আছে, ওয়েবসাইট পোর্টাল থেকে, লাইক হচ্ছে আপনার আলফা পিটি অর হচ্ছে এপিউনি। এখন হচ্ছে আপনার আলফা পিটি বা এপিইউ নিয়ে আমরা যে প্র্যাকটিস পোর্টালে আমরা প্র্যাকটিস করতেছি, সেখানে গিয়ে মূলত হচ্ছে আমরা এই সম্পর্কে হচ্ছে বিস্তারিত পাবো। লাইক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আলফা পিটি, এখানে আমরা ইয়া করছি। আচ্ছা, আমি একটু লগ ইন করি, দাঁড়ান একটু আরেকটা আইডিতে আমি একটু লগ ইন করি। উম, আপনারা আসলে কিভাবে লগ ইন করবেন সেটা, সে সম্পর্কে আসলে কোনো আশা করি আপনাদের সমস্যা হবে না। আমি আপনাদের যখন ক্লাস নিব তখন আমি আপনাদেরকে রেজিস্ট্রেশনটা আমি শিখাই দেবো, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। সেটা আমার অলরেডি রেকর্ডেড ক্লাস আছে। তো আমি আপাতত আমার যে ইয়াটা আইডিটা আছে সেটাতে আমি আপাতত লগ ইন করলাম। এখন কথা হচ্ছে আলফা আলফা বা এপিউনি দুইটাতেই প্র্যাকটিস করা যায়। আমি ধরে নিচ্ছি আমি আলফাতে প্র্যাকটিসটা আপনাদেরকে দেখাই। এখন আলফাতে যে চারটা টপিক আছে বা পিটির যে ইয়াটা, সেটার চারটা টপিকে হচ্ছে আপনাদের এক্সামটা হয়। সেগুলো হচ্ছে স্পিকিং, রাইটিং, রিডিং অ্যান্ড লিসেনিং। এই চারটা টপিকের উপরে 90 আউট অফ 90 আপনাকে হচ্ছে ইয়াটা দিবে, এক্সামটা আপনার হবে। এখন মেইনলি পিটি আর আইএলটিএস এর মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়? আসলে মানুষ তো আইএলটিএস এর সাবস্টিটিউট হিসাবে পিটিটাকে চুজ করতে চায়। তো পিটি আর আইএলটিএস এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, আমার মতে হচ্ছে এটা হচ্ছে, যদি স্পিকিং সেক্টরে দেখি, সেটা হচ্ছে আইএলটিএস আপনার অনেক আপনি প্রথম কথা হচ্ছে যে সেটা সবাই জানে, সেটা হচ্ছে আইএলটিএস হচ্ছে আপনার ইন্টারভিউ হয় হচ্ছে একটা পার্সন টু পার্সন টকিং হয়, এখানে ফ্রি স্টাইল আপনার কথা বলতে হয়, আর এখানে হচ্ছে আপনার কম্পিউটার বেসড। বাট আমার আমার পার্সপেক্টিভ থেকে পিটির ক্ষেত্রে হচ্ছে আপনার মেইন ডিফারেন্সটা হচ্ছে এটা, যে আপনার পিটিতে ফ্রি স্টাইলে কথা বলার কোনো সুযোগ নাই, যেটা আইএলটিএস এ আছে। এখন এটা জিনিসটা আসলে কি? ফ্রি স্টাইলে কথা বলা অর্থাৎ ইংলিশে আপনি আইএলটিএস এর ক্ষেত্রে আপনার ফ্রি স্টাইলে কথা বলাটা জানতে হবে। আপনি ইংলিশে যখন কথা বলবেন, আপনার ইংলিশে কথা বলা, বাংলায় আমরা যেরকম আমি যেমন আপনাদের সাথে কথা বলতেছি, ইচ্ছা মতো যে কোনো টপিক নিয়ে কথা বলতে পারবো, ইংলিশে আপনার ওই রকম ক্যাপাবিলিটি নিয়ে আসলে যাইতে হয়। বাট পিটির ক্ষেত্রে এটা বাধ্যতামূলক না। তো এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাই আছে। যেমন পিটিতে আপনি যদি ধরেন মানে এই যে যে ফ্রি স্টাইলে কথা বলতে হচ্ছে না, এর মানে কি? আপনি ফ্রি স্টাইলে যখন কথা বলবেন তখন ফ্রি স্টাইলে কথা বললে আপনার কিছু সুবিধা আছে। যখন ফ্রি স্টাইলে কথা বলবেন, লাইক আমি আপনাদের সাথে কথা বলতেছি, কথা বলতে যে অনেক সময় আমার কিছু কথা বলতে গেলে ভাবতে হইতেছে কথা বলা সম্পর্কে, ভাবার জন্য আমাদের থামতে হচ্ছে। অ্যান্ড দিস ইজ কল্ড, থামাটা মানে হচ্ছে ফ্লুয়েন্সি ব্রেক। ঠিক আছে, আমি ফ্লুয়েন্সি ব্রেক দেওয়াটা কিন্তু আমার এই জায়গাটাতে যাচ্ছে, করতে পারতেছি। বাট পিটির ক্ষেত্রে কিন্তু আসলে সব থেকে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনি এখানে কোনো একটা স্পিকিং এর ক্ষেত্রে থেমে যাওয়াটা একটা সমস্যা, আপনি থামতে পারবেন না। ফ্লুয়েন্সি ব্রেকটা হচ্ছে একটা সব থেকে মেজর ইস্যু পিটির ক্ষেত্রে। এখন যেহেতু আপনার এখানে ফ্রি স্টাইলে কথা বলার কোনো সুযোগ নাই, থামারও কোনো সুযোগ নাই, তাহলে এটা কি আসলে একটু নেগেটিভ হয়ে গেল না আমাদের জন্য? পিটি জিনিসটা, আপনার পিটি নিয়ে আগানো, এখানেই হচ্ছে আমাদের ক্র্যাকিং পয়েন্টটা, যে আসলে আমরা পিটি কিভাবে আসলে আমরা ইজিলি আসলে অন্য অন্য যে কোনো সাবস্টিটিউটের থেকে পিটি কেন ইজি? সেটা হচ্ছে যেহেতু পিটি আপনাকে থামা এলাও করতেছে না বা আপনাকে ফ্লুয়েন্সিটা ব্রেক করাটা এলাও করতেছে না, তাহলে ওরা আরো একটা জিনিস, ওরা একটু কম্প্রোমাইজ না করলে কিন্তু আপনি পিটির দিকে ফোকাসড হবে না, ইটস দেয়ার বিজনেস। তো ওরা কিন্তু আসলে মানে যদি দেখে অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে কোনো স্টুডেন্টের কারণে, তাহলে তো মানুষ এক্সামই দিবে না। তাহলে তো পিটি আসলে এখন যে সবাই যারা পিটি দিচ্ছে তারা তো পিটিটাকে ইজি মনে করেই দিচ্ছে, তাই না? তো ওদের স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হয়। এজন্য ওরা যে জিনিসটা করে সেটা হচ্ছে, ওরা আপনার স্পিকিং এর ক্ষেত্রে, বিশেষ করে আমি যেহেতু স্পিকিং নিয়ে কথা বলতেছি, স্পিকিং এর ক্ষেত্রে ওরা আপনার কম্প্রোমাইজেশন আনে হচ্ছে কন্টেন্টে। কন্টেন্টটা কিরকম? ধরেন আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, লাইক ডিসক্রাইব ইমেজ। অর্থাৎ আমরা স্পিকিং সেকশনের একটা টপিক হচ্ছে ডিসক্রাইব ইমেজ, যেখানে আপনার একটা ছবি দেখে রিড করতে হয়। লাইক এরকম একটা, ধরেন একটা ছবি আছে,
এরকম একটা ছবি, অর্থাৎ একটা গ্রাফের ছবি, ঠিক আছে? সবসময় যে গ্রাফের ছবি থাকবে এরকম না। আপনার থাকতে পারে হচ্ছে কোনো পাই চার্টের ছবি, দুইটা কিন্তু ডিফারেন্ট, হ্যাঁ। আবার থাকতে পারে কোনো হচ্ছে এরকম গ্রাফ, অথবা আমি যদি দেখি কোনো হ্যাঁ, এরকম একটা টেবিল। তো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ছবি। এখন আপনাকে যদি এই ছবিটা আসলে আমি বলি যে বাংলায় এই সম্পর্কে একটা কিছু কথা বলেন বা একটু ডায়লগ ডেলিভারি দেন, আপনার পক্ষে কি এটা আসলে বাংলায় বলা সম্ভব? আপনারা যারা আছেন, আপনারা কি না থেমে এটা বলতে পারবেন? একটা না যদি বলেন। হ্যাঁ, এটা অনেকটাই ডিফিকাল্ট হবে। অ্যান্ড আই বেট যারা ইংলিশ, যারা ধরেন ইংলিশ, নেটিভ ইংলিশ নিয়ে কথা বলে যারা, তাদেরকেও যদি আমি বলি যে আপনি এই সম্পর্কে 30 সেকেন্ড টানা বলবেন, কোথাও না থেমে বলবেন, হ্যাঁ, এবং সুন্দর কন্টেন্ট ওয়াইজ বলবেন, সেটা কিন্তু তার পক্ষেও সম্ভব হবে না। কারণ এটা মানে বোঝাই যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি পসিবল না। তাহলে আমরা এই জায়গাটাতে অনেকে, এই জন্যই আমি প্রথমে ভয়টা দেখাই যে আসলে পিটির ভয়ের জায়গা কোথায় এবং রিলিফের জায়গা কোথায়। এটা ভয়ের জায়গা যে আমি হচ্ছে এটা তো আসলে সম্ভব না। তাহলে রিলিফের জায়গা হচ্ছে এখানে যে আপনার আসলে ফ্লুয়েন্সি যে জিনিসটা যে ব্রেক করা যাবে না, এই রুলসটা, এটা ক্র্যাক করার অপশন হচ্ছে এই যে আপনি যে বলবেন, এই বলা জিনিসটা যদি আগে থেকে জানা থাকে, হ্যাঁ, আগে থেকে আপনি জানেন যে আপনি কি বলবেন, সেই ক্ষেত্রে কিন্তু আর আপনার সমস্যা হবে না। জিনিসটাকে আমরা বলি মুখস্থ। এখন মুখস্থ করা মানে কি দাঁড়াচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু বুঝাই। লাইক আমরা যে কোর্সটা ফলো করব, সেই কোর্সটা আমি ওপেন করি। লাইক ধরেন আমি স্পিকিং সেকশনে যেটা দেখাচ্ছিলাম, ডিসক্রাইব ইমেজ আর কি, একটা ছবিকে ডিসক্রাইব করা। লাইক এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রাইবের জন্য এই ডিসক্রাইব ইমেজের ইয়াটা আমি এখানে আমি ওপেন করলাম। আচ্ছা, তো দেখেন, আপনার যদি আগে থেকেই মুখস্থ থাকে, ধরেন এটা একটা গ্রাফের, এটা যে গ্রাফ হয়ে থাকে, এটা গ্রাফ না টেবিল। আমি ধরেন একটা গ্রাফেরটা বের করি একটা, লাইক ধরেন একটা, এই যে একটা গ্রাফ আপনি বের করছেন, অথবা যদি শুরুতে একটা গ্রাফ যেটা ছিল, এটা ধরেন আপনার আসছে, এই গ্রাফেরটা বের করে আপনি হচ্ছে এখানে আপনি হচ্ছে ওই যেটা আমি একটু আগে শো করলাম, এটা আমি পাশাপাশি রাখতেছি, এই যে গ্রাফেরটা। এখন আপনি দেখেন, আপনি যদি আগে থেকে মুখস্থ থাকে এই লেখাগুলো, এটা আমি পড়ে দেখাই এটা কিভাবে ডিসক্রাইব করতে হবে। দিস গ্রাফ রিপ্রেজেন্টস টাইপস অফ ক্লাব দ্যাট পিপল বিলং টু, ইয়ার ইন্ডেড মার্চ 2015। এটা আপনি বললেন টপিকটা, এখানে টপিক বসাই দিলেন। ইট প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট ফিউ কি পয়েন্টস লাইক ক্লাব টাইপ, আদার পলিটিক্যাল, নেইবারহুড, প্রফেশনাল, ভলেন্টিয়ার, হবি, এটসেট্রা। এরপর আপনি বললেন হচ্ছে এখানে আপনার ভার্টিক্যাল এক্সিস কি শো করতেছে। ভার্টিক্যাল এক্সিস মানে গ্রাফের কি ভার্টিক্যাল দিকটা, ওয়াই এক্সিসটা। এরপরে হরাইজন্টাল এক্সিস কি শো করতেছে। দ্য ভার্টিক্যাল এক্সিস শোস ক্লাব টাইপ, দ্য হরাইজন্টাল এক্সিস রিপ্রেজেন্টস পার্সেন্টেজ। দ্য হাইয়েস্ট ভ্যালু ইজ মোর দ্যান 25, দ্য লোয়েস্ট ভ্যালু ইজ মোর দ্যান 0 অর লেস দ্যান 5। এটা আপনি বললেন। ওভারঅল দ্য গ্রাফ গিভস এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট টাইপস অফ ক্লাব দ্যাট পিপল বিলং টু, ইয়ার ইন্ডেড মার্চ 2015। অর্থাৎ আপনি এই গ্রাফ দেখেই কিন্তু আসলে এই যে গ্রাফের যে একটা জিনিস আপনাকে দিয়ে দিলাম, আপনার যদি এই জিনিসটা জাস্ট মুখস্থ থাকে, তাহলে কিন্তু আপনি এই ইমেজটাকে ডিসক্রাইব করতে পারতেছেন। এখন কথা হচ্ছে যে আমি পিটি সম্পর্কে একটু মানে একটু ডিপলি আপনাদেরকে শুরু থেকেই বলবো আসলে। অন্য জায়গায় যারা পিটি সম্পর্কে একটু হালকা হালকা ধারণা নিয়ে আসছেন, তাদের জন্য এটা আসলে মানে সবার একটা কোয়েশ্চেনিং পয়েন্ট থাকে, সেটা নিয়ে আমি অবশ্যই বলবো। সেটা হচ্ছে, হ্যাঁ, আপনি এই জায়গাটাতে এই যে মুখস্থ বললেন, এখন এই যে মানে এটা যে কোনো ছবি আসলে কি এটা আসলে বলা যাবে কিনা। এখন একটা টাইম এরকম ছিল, হ্যাঁ, টেমপ্লেট ইস্যু, এটা যেটা আসলে বর্তমানে ইস্যু চলতেছে, একটা টাইম এরকম ছিল যে আপনি যে কোনো ধরনের ছবি আসুক, আপনাদের সিঙ্গেল একটা জিনিস মুখস্থ করতে বলা হইতো, যে গ্রাফে একটা আপনি জিনিস মুখস্থ করবেন যেটা সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন, শুধু গ্রাফ না। ধরেন গ্রাফ আসছে অথবা পাই চার্ট আসছে, ওইটার ক্ষেত্রেও আপনি ওই একই জিনিস ব্যবহার করতে পারবেন, মুখস্থর জিনিসটা যে একটা দিয়ে আপনি সব করতে পারবেন। ওইটা ছিল একটা টাইমে। সেটা হচ্ছে আপনার ধরে নিন 7 আগস্টের আগে 2025-এ। তো ওই টাইমটাতে হচ্ছে আপনার যে কোনো, ধরেন আপনার ছবি আসলো, সেটা আপনি যে কোনো একটা জিনিস আপনাদের মুখস্থ করতে দিতাম, সেটা দিয়ে ডিসক্রাইব করতে পারতেন। বাট এই জিনিসটা ধীরে ধীরে আসলে উঠে যাচ্ছে, উঠে গেছে অলরেডি। যে এখন আর আপনি ধরেন কোনো একটা জিনিস শুধু যে আপনার ডিসক্রাইব ইমেজের ক্ষেত্রে এরকম না, রিটেনের রাইটিং পার্ট আরো বেশি। স্পিকিং এর ক্ষেত্রে থেকে রাইটিং এর ক্ষেত্রে এই সমস্যাটা সব থেকে বেশি হয়, যে কোনো জিনিস মুখস্থ করে সেই জিনিস সব জায়গায় অ্যাপ্লাই করে আপনি করবেন, এই জিনিসটা এখন আসলে পসিবল হয় না। তো এটার কারণটা কি? হ্যাঁ, এটার কারণটা হচ্ছে
আমি ধরেন এই যে আপনাকে টেমপ্লেট জিনিসটা বুঝাইলাম, টেমপ্লেট মানে কি, একটা টেমপ্লেট দিয়ে আপনি যে কোনো জিনিস ডিসক্রাইব করতে পারেন। তো এরকম আমি আমি আপনাদেরকে একটু ডিপলি বুঝাই। লাইক এই যে রাইটিং পার্টে আমি যদি আসি, সামারাইজ রিটেন টেক্সট, সারাংশ। এই সারাংশ যদি আসি, সারাংশ আমি ধরেন একটা বের করলাম, ভোটিং ইউকে। তো এই যে ভোটিং ইউকের কথা আসতেছি, এখন এটা আসলে একটা টাইম এরকম ছিল, এটা হচ্ছে সারাংশ মানে কি, বড় একটা প্যাসেজকে ছোট করে লিখতে হবে। তো বড় একটা প্যাসেজকে যদি ছোট করে আমি লিখতে চাই, তাহলে এটা আসলে হওয়া উচিত কিরকম, মূল ভাব, মূল ভাবটা আমার ধরতে হবে, ধরে লিখতে হবে। বাট হিস্ট্রিক্যালি এভাবেই হয়ে আসছে, অনেক দিন হয়েছে। সেটা হচ্ছে সবাই যেভাবে করতো সেটা হচ্ছে শুরু থেকে একটা লাইন নিত, আর এটা হইতে হচ্ছে ধরেন আপনার 35 থেকে 75 ওয়ার্ড, ম্যাক্সিমাম 75 ওয়ার্ডের মধ্যে আপনার এটা লিখতে পারবেন। এর বেশি ওয়ার্ড আপনি, আপনার লেখা যাবে না, লিখলে জিরো দিবে। তো এই ওয়ার্ড লিমিটের মধ্যে যেটা করতো সবাই, যে শুরু থেকে একটা সেন্টেন্স এভাবে নিত, নিয়ে কপি করতো, কপি করে এখানে বসাইতো। এটা এখনো অনেকে স্ট্র্যাটেজি ফলো করে, বাট এই স্ট্র্যাটেজি এখন ফলো করা যাবে না। বাট আমি আপনাদের দেখাচ্ছি, ধরেন এখানে কেন এরকম হইলো, এটা আসলে ওরা স্পেস অ্যালাউ করে না, আমি ধরেন স্পেস দিয়ে দিচ্ছি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ে টু মেক ইউর ভয়েস হার্ড অন ইস্যুস দ্যাট কনসার্ন ইউ। হ্যাঁ, আপনার শুরু থেকে একটা লাইন আপনি দিলেন, এরপরে আপনি এখানে কমা দিলেন, কমা দিয়ে হচ্ছে এন্ড দিয়ে লাস্টে থেকে আরেকটা লাইন দিলেন। এটাই করতো, লাস্টে থেকে আরেকটা লাইন আপনি কপি করেন, কপি করে আপনার হচ্ছে এখানে পেস্ট। তাহলে আপনি এখানে এটা কি হইলো, অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট politicians and the media maker make concrete efforts to encourage citizens to ইউজ দেয়ার ভোর্স। আচ্ছা, এভাবে করে হচ্ছে আগে করা হইতো। ঠিক আছে, যে আপনি শুরু থেকে একটা লাইন, মধ্যে একটা অ্যান্ড বসায়, লাস্টে একটা লাইন দিয়ে এটা সাবমিট করে দেওয়া হইতো। আমি দেখেন আপনাদের সাবমিট করে এটার স্কোরিংটা দেখিয়ে, স্কোরিং দেখা যায় কিনা। হুম, স্কোরিং দেখেন 65 দিচ্ছে, হ্যাঁ 65 দিচ্ছে, মানে 90-তে 65, মানে হচ্ছে আমি যদি এটার অ্যাকচুয়াল একটা সারাংশের মার্কস হচ্ছে 20, এটা 90-তে স্কোরিং করছে। বাট 20-এ মার্কিং হয় মেইন এক্সামে। 20-এ হইলে আপনি এটাতে 15 পাবেন, মানে 20-এ 15 পাইছেন ধরে নেন এটা আর কি। জাস্ট কি করছেন, কিছুই করেন নাই। তো পিটি একটা সময় এই জিনিসটা করলে 90 আউট অফ 90 আসতো, অর্থাৎ 20-এ 20 দিত। মানে আপনার এক মার্ক ওই দিক সেদিক নাই। মানে আপনি চিন্তা করেন যে এরকম ছিল আর কি একটা সময়, যে এত ইজিলি করা যেত। বাট এখন কিন্তু আপনি এভাবে দিলে মেইন এক্সামে এত মার্ক পাবেন না, আপনার এটা 50 নিচে চলে আসবে। তাহলে আমরা এখন কি করলে এটা আসলে ঠিক মতো করা যায়, এই এসডব্লিউটি, সামারাইজ রিটেন টেক্সট, সেটা হচ্ছে প্যারাফ্রেসিং। ঠিক আছে, অর্থাৎ প্যারাফ্রেসিং করতে হবে। সেটা নিয়ে কিভাবে করতে হবে সেটা নিয়ে আমি ফার্দার আলোচনা করবো, আমি দেখাবো, আমার পড়ার ইয়ে আছে। আমি আপাতত বলি যে কেন আসলে এমন হইলো, কেন আসলে এই জিনিসটা এখন চলতেছে না। লাইক আমি যদি রচনায় আসি, রাইট অ্যাসে, রাইট অ্যাসেতে এটা 10 মিনিট সময় পাওয়া যাবে আপনার, এটা করার জন্য 10 মিনিট সময় আপনি পাবেন। এরপরে আমি যদি রাইট অ্যাসেতে আসি, এটার জন্য আপনারা 20 মিনিট সময় পাবেন। এখন এটার ক্ষেত্রে যেটা হয়, লাইক রাইট অ্যাসেতে আপনার হচ্ছে একটা রচনা লিখতে দেওয়া হয়, আপনার 20 মিনিটে 200 ওয়ার্ড লিখতে হয়। তো স্বাভাবিক 20 মিনিটে 200 ওয়ার্ড রচনা আমরা যখন ছোটবেলায় করছি, তখন কিন্তু স্বাভাবিক আমাদের মানে রচনা আমরা বিশেষ করে মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা মুখস্থ করেই যাইতাম, পাঁচটা পাঁচটা 10টা রচনা আমরা মুখস্থ করতাম, ওগুলোর মধ্যে কমন চলে আসতো। বাট এখানে তো আর এরকম না, এখানে আপনার যে কোনো টপিক থেকে রচনা চলে আসতে পারে। এবং সেই রচনাটা লিখতে গেলে যে সমস্যা সবাই ফেস করে, যে রচনার টপিকগুলো আসলে আমরা মানে আমি জানি না। তাহলে কি হইতো, একটা টাইমে যেটা করা হইতো, আমি আবারও হিস্ট্রি নিয়ে কথা বলতেছি, একটা টাইমে যেটা করা হইতো, যে এই যে মাত্র দেখাইলাম না একটা টেমপ্লেট টাইপের জিনিস, এটা কিন্তু টেমপ্লেট ছিল না, তাও ধরে নিয়ে এটা একটা টেমপ্লেট। হ্যাঁ, এটা একটা টেমপ্লেট ধরে নিচ্ছি। তো এই টেমপ্লেট, ধরেন এখানে আসলে পুরো জিনিসটা কত ওয়ার্ডের হবে টোটাল, ধরেন আপনার এখানে 50 ওয়ার্ড আছে। তার মধ্যে আপনি জাস্ট কিছু কিছু ওয়ার্ড হচ্ছে আপনি ওই গ্রাফ ছবি থেকে বসাইছেন, বাকি পুরো জিনিসটা তো আপনার মুখস্থ। সিমিলার ওয়েতে আপনার এসের জন্য আপনার পুরো একটা টেমপ্লেট মুখস্থ থাকতো, যেটা হচ্ছে মানে আপনার আপনার জন্য একটা টেমপ্লেট আমি হয়তো দিয়ে দিতাম, সেটা 180 থেকে 185 ওয়ার্ডের টেমপ্লেট। সেটা আপনি পুরাটা মুখস্থ করে জাস্ট পুরাপুরি মুখস্থ করবেন, মধ্যে মধ্যে জাস্ট একটা দুইটা ওয়ার্ড বসাবেন। হ্যাঁ, পুরো জিনিস আপনি এখানে লিখে
মুখস্থ লেখা যে কোনো টপিকে আসুক ওই লেখাই লিখবেন ডেসক্রিপশন মূলক, মধ্যে মধ্যে জাস্ট হচ্ছে এই টপিক থেকে একটা দুইটা ওয়ার্ড খালি বসায় দিবেন। আমি যদি এটাকে বাংলায় বলি, একটা এক্সাম্পল আপনাদের দিই, যে আপনার হচ্ছে এই রচনার ক্ষেত্রে আর কি খুব সিমিলারিটিস, এই গল্প সবাই শুনছেন, যে একজন হচ্ছে ছিল, যে একটা ছেলে হচ্ছে ছিল, যে হচ্ছে আপনার শুধু গরু রচনা পারে। তো তার গ্রামে, সরি তার স্কুলে, মানে সে যখন পরীক্ষা দিতে যাচ্ছে, তার হচ্ছে আপনার এক্সামে আসছে হচ্ছে বর্ষাকাল রচনা। তো সে যখন বর্ষাকাল দেখলো, সে তখন লেখা শুরু করলো এরকম, যে আমাদের গ্রামে হচ্ছে বৃষ্টির সময় বা বর্ষাকালের সময় হচ্ছে অনেক বৃষ্টি হয়, এবং বৃষ্টির পানি নদী দিয়ে গড়িয়ে যায়, আর নদীর পাশে থাকে মাঠ, মাঠে গরু খায় ঘাস, এবং গরু চারটা পা আছে, একটি হাত আছে, এই একটি লেজ আছে। তো এরকম করে সে হচ্ছে কি করলো, যে বর্ষাকালের, না, বর্ষাকালের রচনা থেকে সে গরু রচনায় নিয়ে এসে তারপরে সে নিজের কমফোর্ট জোনে গরু রচনা পুরোটা লিখলো। তো টেমপ্লেট ইজ কাইন্ড অফ দ্যাট, যে টেমপ্লেট হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার কোনো মেক সেন্স করে না, কিন্তু আপনাকে হচ্ছে পুরো জিনিসটা কভার করে। মানে এই জিনিস, এই টেমপ্লেট, এই টাইপের টেমপ্লেট জিনিস ইউজ করে একটা টাইমে আপনারা অবাক হবেন যে আসলে ফুল মার্কস পাওয়া যেত। যদি ধরেন এখানে এসএতে ধরে 15 মার্ক যদি থেকে থাকতো, তাহলে 15-তে 15ই সে পেয়ে গেছে এসএতে, জাস্ট হচ্ছে টেমপ্লেট ইউজ করে। সে কিছুই করে না, 180 ওয়ার্ড মুখস্থ লেখছে, যে কোনো টপিক আসছে, আর উপরে কোয়েশ্চেন থেকে গুড লিসেনার এই একটা জিনিস বসাই দিল, তারপরে গুড টকার, হ্যাঁ, এটা বসাই দিল, আবার দ্য টপিক ইজ অ্যাবাউট এ গুড লিসেনার ইজ বেটার দ্যান এ গুড টকার ইন সোশ্যাল সিচুয়েশনস, এই একটা লাইন বসাইলো, তাইলে তো 200 প্লাস হয়ে গেছে। তো এটা করেই তার ফুল মার্ক চলে আসতো। বাট এখন কিন্তু এরকম পসিবল হচ্ছে না। কেন হচ্ছে না? এই জিনিসগুলা কেন এখন মানে একটু ডিফিকাল্ট হইলো, এবং কতটুকু মাত্রায় ডিফিকাল্ট হয়েছে, সেটা নিয়ে আসলে আমাদের আলোচনা। এবং আমি শুরুতেই বলি এই জিনিসটা আসলে হওয়ার কারণ কি। এই জিনিসগুলো বেশি দিনও হয় না, আপনার 6-7 মাস আগেও এরকম করা পসিবল ছিল, বাট এখন যাচ্ছে না। আপনারা সবাই শুনছেন যে 6-7 দিনে প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়ে স্কোর তুলে ফেলছে। দিস আর ট্রু থিংস। আমি নিজেও এরকম অনেক স্টুডেন্ট ফেস করছি যারা এরকম স্কোর তুলছে। তো বাট এখন ওই রকম সিচুয়েশন কিন্তু মানে অ্যাটলিস্ট 7 দিনের মধ্যে সম্ভব হয় এরকম না, অ্যাটলিস্ট আপনার 1 মাস টাইম তো লাগবেই। এর কারণটা কি? এর কারণ এই যে টেমপ্লেট, যে জিনিসগুলা টেমপ্লেট, এটা কি, এটা এক ধরনের ক্র্যাক, বা এটা ফরেন টাইপের জিনিস, যে আপনি আসলে জিনিসটাকে ক্র্যাক করতেছেন পিটির সাথে। এটা একটা টাইপের কি বলা যায় এটা, মানে মানে আপনি শর্টকাটে একটা জিনিস পার করে দেওয়ার একটা মানে একটা মানে সুযোগ আর কি। তো এই যে জিনিস, এটা ধরেন আমি জানি আপনি জানেন, তাহলে অবশ্যই এটা অ্যাপ্লাই করব। এখন এটা আপনার আমার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ এটা ওকে আছে, বাট যখন এটা হচ্ছে একটা পাবলিকলি, মানে একটা ইয়া হয়ে যাবে, মানে সবার জন্য এটা, মানে সবাই সেটা অ্যাক্সেস করতে পারবে, লাইক আমি আপনার ক্লাস, আমি আপনাদের যখন পড়াবো তখন কিন্তু আমি ক্লাস রেকর্ডিং করব, এবং আপনাদেরকে বলবো আপনার ক্লাস রেকর্ডিং আপনারা যাকে খুশি শেয়ার শেয়ার করেন, সমস্যা নাই। বাট ওইটা কিন্তু আসলে কোনো প্রবলেম করে না। বাট যে জিনিসগুলো আপনি অনলাইনে পান, লাইক পিটির জিনিসগুলো আসলে অনলাইনে খুব বেশি অ্যাভেলেবেল। লাইক অন্য যে টপিকগুলো আছে আইএলস, হ্যাঁ, অন্য যে এক্সামগুলো আছে আইএলস টোফেল এসবের, আমি জানি না এসব এই ধরনের যে প্রফেশনাল যে এক্সামগুলো আছে এদের এত বেশি কন্টেন্ট ইউটিউবে আছে কিনা, বাট পিটি সম্পর্কে এত বেশি কন্টেন্ট আপনার ইউটিউব বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে এত বেশি, মানে আধিক্য ওইগুলোর। তো যে জিনিস আসলে আপনি অ্যাক্সেস করতে পারবেন সেই জিনিস তো অবশ্যই ভার্সিটি গুলো, মানে প্রত্যেক দেশের ভার্সিটি ওরা অ্যাক্সেস করতে পারবে, এম্বাসি অ্যাক্সেস করতে পারবে, বিটি অফিসিয়ালসরাও অ্যাক্সেস করতে পারবে। তো ধরেন কোন একটা ভিডিও যেখানে এই একটা টেমপ্লেট আপনাকে আমি ধরেন মুখস্থ করতে বললাম, যে হ্যাঁ এই যে এরকম একটা টেমপ্লেট আপনি মুখস্থ করবেন, সব জায়গায় ইউজ করবেন, ঠিক আছে? তখন আপনি এটা এটা আপনিও করতেছেন, অন্য অনেকেই করতেছে তখন। আর এটা করে কিন্তু আসলে মার্কস আসতেছে, ওটা কিন্তু আসলে হেল্পফুল ছিল। হ্যাঁ, এটা সবার জন্য আসলেই হেল্পফুল, স্কোর আসতেছিল। তো তখন পিটি অফিসিয়ালসরা দেখলো যে এভাবে যদি ইজিলি সবাই, ওরাও তো অ্যাক্সেস করতে পারতেছে, সবাই যদি ইজিলি এভাবে ক্র্যাক করে আপনার স্কোর চলে আসে, তাহলে তো আসলে আপনার বিজনেসটা আর আপনার জায়গায় থাকলো না। ওই পিটির যে বিজনেসটা, ওদের বিজনেসটা ওদের কাছে থাকলো না। 27,000 টাকা লাগে একটা এক্সাম দিতে। তো ওরা যদি এরকম সবাই এভাবে আসলে ইজিলি ক্র্যাক করতে পারে, তাহলে ভার্সিটি কি করবে? ভার্সিটি বলবে যে আপনাদের, মানে এই যে যারা স্টুডেন্ট আপনি পাঠাচ্ছেন তাদের প্রফিসিয়েন্সি লেভেল, ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেল এরকম নাই, ঠিক নাই, আপনারা আসতেছে কিন্তু আসলে ইংলিশ পারে না, আপনাদের তাহলে আমরা অ্যালাউ করবো না। এরকম কিন্তু মানে হতেই পারতো। পিটি কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড, মানে এখন সবাই সব দেশে মানে অ্যাক্সেসিবল হচ্ছে এই কারণে, কারণ ওটা ওই জায়গা থেকে মুভ করছে। আগে কিন্তু সব দেশে পিটি অ্যাকসেপ্ট করতো না, কারণ স্বাভাবিক, পিটি ইজিলি ক্র্যাক করা যায়, তাহলে সবাই কেন এটাকে অ্যাকসেপ্ট করবে? ভার্সিটি বলবে যে আপনার আপনার স্টুডেন্ট আমি নিব না। তখন কি হবে? তখন দেখা যাবে, যদি মানে স্টুডেন্টের অপশন না পায়, বিভিন্ন কান্ট্রিতে অপশন না পায়, তাহলে তো পিটি এক্সামই দিবে না। তখন ওদের বিজনেসটা ডাউন হয়ে যাবে। ওদের বিজনেস সেভ করার জন্য ওদের অবশ্যই স্ট্রিক্ট পজিশনে আসতে হয়েছে। ওরা আর এই জিনিসটা, টেমপ্লেট জিনিসটার দিকে ওরা একটু নজর দিয়েছে, স্ট্রিক্ট হয়েছে। তাই এখন আমাদের আপনাদের বুঝতে হবে যে আমরা আসলে
যারা আবার যে কোনো জায়গায় যদি দেখি যে টেমপ্লেট নিয়ে কেউ আগাচ্ছে, মুখস্থ টাইপের জিনিস নিয়ে কেউ আগাইতেছে, তাহলে ওইটা মানে অবশ্যই মনে রাখবেন এটা একটা বড় ধরনের সমস্যা, মেইন এক্সামে অবশ্যই হবে। তো আমাদের কাজ হবে কি, আমরা আমাদের যে পড়াশোনা সেটা অবশ্যই রিলেটেড থাকবে যে আমরা স্ট্রাকচার নিয়ে কিভাবে আগাবো। যদি আমি এক্সাম্পল আকারে বলি, যে এই যে এসে, আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দিই, যে এসে ধরেন, এসেতে আসে হচ্ছে আপনার, আপনার 200 ওয়ার্ড লিখতে হয়। এখন 200 ওয়ার্ড আসলে আপনি লিখবেন কিভাবে, আপনি যদি আসলে মুখস্থ না পারেন সেই ক্ষেত্রে? সেটার আমি একটা মানে ছোটখাটো একটা উদাহরণ দিই। ধরেন অ্যাসেতে আসলে আপনার মানে টেমপ্লেট আর স্ট্রাকচার, এই দুইটা ডিফারেন্সটা কোথায় এর ক্ষেত্রে বা অন্য যে কোনো জায়গার ক্ষেত্রে? সেটা হচ্ছে আপনাকে, ধরেন এই যে আমি বললাম গরুর রচনা আসছে, আপনি লিখে ফেলেন বর্ষাকাল, মানে আপনাকে চাইছে যে যে টাইপের অর্থ মানে যে টাইপের লেখা, সে টাইপের লেখা আপনি লেখেন নাই, আপনি লিখলেন অন্য টাইপের লেখা, তাহলে ওইটা হচ্ছে টেমপ্লেট, মানে কোনো মানে মিনিংফুল হইলো না। মানে আপনার যেভাবে চাইছে সেভাবে আপনার আগাইতে হবে। লাইক আপনাকে যদি বলে যে কোনো একটা প্রবলেম, ধরেন আপনার হচ্ছে ট্রাফিক জ্যাম, আপনি ট্রাফিক জ্যাম সম্পর্কে, এই যে একটা ট্রাফিক জ্যাম একটা হচ্ছে একটা প্রবলেম, এটা আসলে কি কি কারণে প্রবলেম ক্রিয়েট করে, বা এটার প্রবলেমগুলো কি কি ট্রাফিক জ্যামের, এবং এটার সমাধানগুলো কি কি হইতে পারে, এটা আপনার কাছে কোয়েশ্চেন করছে। বাট আপনি লিখলেন হচ্ছে ট্রাফিক জ্যামের পজিটিভ দিক আর নেগেটিভ দিক, যে ট্রাফিক জ্যাম হওয়ার কারণে পজিটিভ এই দিকগুলো আছে, নেগেটিভ এই দিকগুলো আছে। তাহলে কি আপনার অর্থবহ হইলো জিনিসটা? অর্থবহ কিন্তু হইল না। অর্থাৎ আপনার কাছে ওরা আসলে বুঝে কিভাবে যে আপনি আসলে মুখস্থ লেখা লিখছেন? এভাবেই বুঝে যে আপনার জিনিসটা আসলে মানে চাইছে যে প্যাটার্নে, আপনি ওই প্যাটার্নে আপনি হচ্ছে অ্যান্সারটা করেন নাই। তো আপনাকে চাইছে পিটির এই ট্রাফিক জ্যামের প্রবলেম সলিউশন, অবশ্যই আপনাকে প্রবলেম সলিউশন দিকে আগাইতে হবে। তো এটা হচ্ছে স্ট্রাকচার বেসড বলা হয়। তো যদি আমি শুধু এসের ক্ষেত্রে বলি, এসেতে স্ট্রাকচার আছে হচ্ছে আপনার 3 টাইপের। মানে আপনি যদি জাস্ট 3 টাইপের স্ট্রাকচার নিয়ে আগান, মানে সব পিটির মানে, যেহেতু আমি আপনাদের আগে দেখাই, যে দেখাইলে বুঝতে পারবেন, আমি আমি যদি আসলে আমাদের মানে রাইটিং এ আসি, রাইটিং এ এসেতে আসি, অ্যাসেতে আমাদের স্ট্রাকচার আছে হচ্ছে 3 টাইপের: অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ওপিনিয়ন বেসড, আর হচ্ছে প্রবলেম সলিউশন। 3 টাইপের হচ্ছে স্ট্রাকচার নিয়ে আমরা হচ্ছে কাজ করি। ঠিক আছে? তো আমরা যদি ধরেন এই যে আমাদের অ্যাসে নিয়ে আগাই, তাহলে অ্যাসেতে হচ্ছে আমাদের হচ্ছে এই 3 টাইপের স্ট্রাকচার আমাদের আসতে পারে। এটা আমরা আসলে বুঝলাম কিভাবে? এটা বোঝার উপায় হচ্ছে, আমি যদি আমাদের ধরেন একটা পোর্টাল আছে যে এপিউনি বা আলফা, ওদের যে পোর্টালে মানে যে এক্সামের যে টপিকগুলো আসলে আপনার কোয়েশ্চেন আসে, তো সেই সবগুলা টপিকের আমি হচ্ছে একটা লিস্ট করলাম, এবং এখানে আপনি দেখতে পারবেন যে এটাই হচ্ছে সেই লিস্ট, যে লিস্টে, যে এই লিস্ট যে কভার করে যাবে, তার আসলে আপনার হচ্ছে মেইন এক্সামে আনকমন থাকার কোনো মানে সুযোগ নাই। মানে আপনি এসে পাবেন না এরকম হওয়ার আসলে কোনো সম্ভাবনা নাই। কিন্তু আপনাদের প্রথমেই দেখতে পারতেছেন এখানে 166টা টপিক। এখন সাধারণ একটা মানুষের পক্ষে 166টা টপিকটা পড়ে যাওয়া তো কোনো মানে, মানে কি বলা যায় এরকম, মানে আমি আপনাকে বললাম আপনি 166টা টপিক পড়ে যান, আর আপনি পড়ে গেলেন, এটা কিন্তু আসলে মানে ভিজিবল কোনো কথা না। তো আমি সেটাতেও আসবো। আমি আপনাকে আগে বলি যে এটা আমার সর্ট আউট করা আছে, যে কি কি টপিক আপনার পড়ে গেলে অবশ্যই আপনি এসেতে কমন পাবেন। এখন এটা হচ্ছে আমার লিস্ট অফ এসেস, এটা গেল। এখন আমি যেহেতু লিস্ট অফ এসে করছি, আমি জানি ওরা কয় ধরনের স্ট্রাকচার ওরা আসলে হচ্ছে ইয়া করে, মানে এই এই স্ট্রাকচার আপনার হচ্ছে এর মধ্যে আছে। সবগুলো অ্যানালাইসিস করে পাওয়া গেল 3টা টাইপের স্ট্রাকচার আছে। একটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের হয়, একটা ওপিনিয়ন বেসড অর্থাৎ আপনার মতামত কি কোনো একটা বিষয় সম্পর্কে, একটা হচ্ছে প্রবলেম সলিউশন, হ্যাঁ কোনো একটা সমাধান, কোনো একটা জিনিসের প্রবলেম কি সেটা সমাধান কি। এই জিনিসের উপর যদি আপনি আগান, তাহলে একটা প্যাটার্ন ওয়াইজ আপনি আগাইতে পারবেন। লাইক প্রবলেম সলিউশনে কি আপনি বলবেন, এ মেজর প্রবলেম অফ ট্রাফিক জ্যাম ইজ সামথিং। তো আপনি এই যে এই জিনিসটা কিন্তু আপনার মুখস্থই করছেন আপনি, কিন্তু এটা তো স্ট্রাকচার ওয়াইজ আপনি তো প্রবলেম সম্পর্কেই কথা বলতেছেন, হুইচ ইম্প্যাক্টস নট অনলি ইন্ডিভিজুয়ালস বাট অলসো কমিউনিটিস, যেটা আসলে শুধু ইন্ডিভিজুয়ালকে ক্ষতি করে এরকম না, কমিউনিটিকেও ক্ষতি করে। তাহলে অবশ্যই প্রবলেম তো ক্ষতি করবেই। তাহলে আপনার কিন্তু লেখা মিনিংফুল, মানে আপনি যা লিখতেছেন তা কি মিনিংফুল হচ্ছে কি না, দ্যাটস কল স্ট্রাকচার। ঠিক আছে? তো স্ট্রাকচার লিখলে আপনার স্ট্রাকচারের ক্ষেত্রেও যে আপনার মানে সব নিজে থেকে লিখতে হবে এরকম না। স্ট্রাকচারের ক্ষেত্রে আপনি দেখতে পাইতেছেন এই যে মানে আপনার যেটা মানে লাইট যে পার্টগুলো, এই লাইট পার্টগুলো বেশিরভাগই আপনার মুখস্থ করতে হবে, এই জায়গাটাতে মুখস্থ লেখা। তো এখানেও আপনি প্রায় 140 ওয়ার্ডের মতো আপনার মুখস্থ থাকবে, বাট এগুলো মিনিংফুল মুখস্থ টাইপের, এরকম না যে আপনার বর্ষাকাল চাইছে আপনি গরু রচনা করে দিচ্ছেন। তাই ভয় পাওয়ার জায়গাটা নাই যে আমার সব মুখস্থ করতে হবে কিনা।
আপনার এখানেও প্রায় 140 ওয়ার্ড বা 150 ওয়ার্ডের মতো আপনার মুখস্থই থাকবে। আর নিজে থেকে কিছু লেখা লিখতে হবে, যে টপিকটা আপনার আসছে, মানে নিজের কন্টেন্ট থাকতে হবে রচনার ক্ষেত্রে। হ্যাঁ, যে আপনি নিজে কিছু এখানে দিবেন, যেমন এই যে প্রবলেম ওয়ান, ট্রাফিক জ্যামে কি কি প্রবলেম হইতে পারে, কি কি প্রবলেম, সলিউশন কি হইতে পারে। এখন কথা হচ্ছে যে ভাইয়া, আমি যে এই যে রচনা, সব থেকে বেশি সমস্যা কিন্তু রচনা নিয়ে হয় মানুষের। এই এসে নিয়ে সব থেকে বেশি ডিফিকাল্টিস আমি দেখি, তাই আমি এসে নিয়ে একটু বেশি কথা বলতেছি। তো এই যে এসে, এই এসে নিয়ে আসলে আমরা কিভাবে করলে আসলে সম্ভব, মানে এতগুলো টপিক মনে রাখা সম্ভব কিভাবে, এত টপিক তো আমাদের পক্ষে মনে রাখা সম্ভব না। সেটাই আমি আপনাদের জাস্ট শর্টকাটে দেখাই, যে আমার কাছে যেমন লিস্ট অফ এসে আছে, সেগুলাকে আমি যদি একটা সর্ট আউট, আমি গুছাই ইয়ে করলাম, কমন এসে টপিক তৈরি করলাম। কমন এসে টপিক বলতে কি, ধরেন আমি আমার কাছে যে এসে গুলো আছে সেগুলোকে আমি টাইপে, ডিফারেন্ট টাইপে আমি হচ্ছে ফেললাম। তো প্রথম টাইপটা হচ্ছে এরকম, ক্যাটাগরিটা হচ্ছে এরকম, যে এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট। এই ফার্স্ট ক্যাটাগরিতে কয়টা টপিক পড়ে আপনারা খেয়াল করেন? 14টা টপিক। ইনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স, ইনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস, ইনভায়রনমেন্টাল ইফেক্ট, অ্যাভারেজ টেম্পারেচার, এগুলো সবগুলোই কি এই টপিকের সাথে কি রিলেটেড, কোনো না কোনো ভাবে রিলেটেড, ইনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট। সেম সেকেন্ডটা হচ্ছে কি টেকনোলজি অ্যান্ড ডিজিটাল ওয়ার্ল্ড, মানে আপনার প্রযুক্তি এবং ডিজিটাল ওয়ার্ল্ড নিয়ে কথাবার্তা। এর মধ্যে কি কি আছে দেখেন, এই যে টেলিভিশন, অ্যাডভেন্ট অফ ইন্টারনেট, ইন্টারনেট বেসড কমিউনিকেশন, মোবাইল ডিভাইসেস, ই বুক, অনলাইন গেমস। তো এরকম আপনার প্রত্যেকটা, আপনি দেখেন এখানে মোটামুটি বোধহয় কয়টা আছে টপিক, ক্যাটাগরি আছে হচ্ছে 13টা, ক্যাটাগরি 13টা বোধহয় না, 14টা ক্যাটাগরি আছে। তো 14টা ক্যাটাগরিতে আমি সবগুলো আছে টপিককে আমি ফেলছি। এখন এই 14টা ক্যাটাগরিতে আমি যখন জিনিসটাকে ক্যাটাগরাইজ করে ফেলছি, আমি কিছু কমন টপিক নিয়ে আসলাম। লাইক আপনি হচ্ছে এখানে 14টা টপিকের জন্যই আমি 10টা করে সেন্টেন্স লিখছি, যেই 10টা সেন্টেন্স আসলে এই 14টার জন্যই আপনার হচ্ছে অ্যাপ্লিকেবল। তাই আপনি একটা একটা টপিক আপনি নেন, যে হিউম্যান অ্যাক্টিভিটিস আর দ্য প্রাইমারি কজ অফ এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। ঠিক আছে, যে মানুষের কারণেই আসলে এই পরিবেশের যে ধ্বংসায়ন, এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। তো আপনি এখানে এমন কোনো টপিক আপনি পাবেন না যে টপিকের সাথে আসলে এই লেখাটার কোনো সম্পর্ক নাই। মানে আপনি এই লেখাটা যদি আপনি পড়েন বা মুখস্থও করেন, আপনি যে কোনো রচনা এখান থেকে আসুক, 14টা রচনার, আপনি এই একটা একটা লাইন এখানে বসাই দিতে পারবেন। অর্থাৎ এর মানে কি দাঁড়াচ্ছে, আপনি যদি জাস্ট হচ্ছে এই যে 14টা আপনার মেইন ক্যাটাগরি আছে, এই মেইন ক্যাটাগরির মধ্যে যে এই অনলাইন পয়েন্টগুলো আছে, এই অনলাইন পয়েন্টগুলো পড়েন, তাহলে আপনার আলটিমেটলি এরকম কোনো টপিকই থাকবে না যে টপিক হচ্ছে আপনার আনটাচ থাকবে। তো আপনি যে কোনো টপিকে আসুক, আলটিমেটলি আপনি যেহেতু ক্যাটাগরি একদম প্রাইম ক্যাটাগরিতে আসতেছেন, ইনভায়রনমেন্টের দিক থেকে পড়তেছেন, টেকনোলজির দিক থেকে পড়তেছেন, আপনি নিজে থেকে কিছু না কিছু লিখতেই পারবেন। মানে আপনার ওই যে যে স্কোর নিয়ে সমস্যাটা, টেমপ্লেট যে ইস্যুটা, আপনারা যারা আপডেট আছেন, টেমপ্লেট নিয়ে ঝামেলাটা হচ্ছে, স্কোর আসতেছে না, ওই সমস্যাটা কিন্তু আপনাদের আর এখানে ফেস করার কোনো পসিবিলিটিসই নাই। কারণ আপনি এমন কোনো টপিক নাই যেটা আসলে আনটাচ রাখতেছেন। তো এটা হচ্ছে আমার জাস্ট একটা, মানে অনেকগুলো স্ট্র্যাটেজি, জাস্ট একটা শর্টকাট, একটা ছোট একটা স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে বললাম। সেটা গেল শুধু এসে এর জন্য। এরকম আরো যদি আমি বলি, সামারাইজ রিটেন টেক্সটের জন্য আমি আসতেছিলাম, সারাংশ রাইটিং এর ক্ষেত্রে, এটা আসলে অনেকের সমস্যা, অনেক ধরনের সমস্যা এটা ফেস করে। এটা ওই যে আমি একটু আগে দেখাইলাম আপনাদের, যে অ্যান্ড দিয়ে যোগ করে দুইটা সেন্টেন্সকে আসলে কানেক্ট করে করে দিচ্ছে, এভাবেই হয়ে যাচ্ছিল, একটু আগে দেখালাম না, এই যে জাস্ট হচ্ছে দুইটা সেন্টেন্স, শুরু থেকে একটা সেন্টেন্স দিয়েছে, এরপর অ্যান্ড লাস্ট থেকে একটা সেন্টেন্স, সেটা দিয়েই তাদের এরকম স্কোর এখানে দেখাচ্ছে। কিন্তু এই জিনিস কিন্তু আসলে আপনি মেইন এক্সামে এই স্কোর পাবেন না। তো এটার জন্য কি করতে হবে? এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্যারাফ্রেসিং। প্যারাফ্রেসিং মানে আপনার, মানে আপনার কাছে অ্যাকচুয়ালি যা চাইছে, লাইক আপনার ধরেন এই যে ভোটিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ে টু মেক ইউর ভয়েস হার্ড অন ইস্যুস দ্যাট কনসার্ন ইউ, এই লেখাটাকে আপনার হচ্ছে জাস্ট ঘুরায় লিখতে হবে। তো আপনাদের একটু ঘুরায় লেখাটা বুঝাই, কিভাবে লিখলে আপনার আসলে অ্যাকচুয়ালি আপনার লেখাটা ভালো হবে, সেটা আপনি আপনাদেরকে একটা লাইন আপনাদেরকে বুঝাই। তো আপনারা একটু আমার সাথে একটু কথা বলবেন এই টাইমটাতে। কারণ এই সেন্টেন্সটাকে আমি লিখবো, এই সেন্টেন্সটা কি কিভাবে ঘুরে লেখা যায়, আপনারা কেউ আমাকে বলতে পারেন? এনিওয়ান? হ্যাঁ, এটাই তো, সেটাই। তো এটা 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 আসলে কিভাবে করব, এটাই। এটা তো আমরা সবাই জানি, প্যারাফ্রেজিং করতে হবে, সিনোনিম ইউজ করতে হবে, বাট
আমরা আমাদের কোর্সে ফোকাস করব একটা স্টুডেন্টকে আসলে প্যারাফ্রেজিং করতে পারতেছে কিনা। And আপনারা যারা পিটি সম্পর্কে একটু অ্যাডভান্সড আইডিয়া রাখেন, হ্যাঁ, যারা পাবলিক ওপিনিয়ন নিয়ে কাজ করেন, ধরেন আসলে আপনি একটা মানে আছে না যে পিটির জায়গাটাতে কিন্তু অনেক স্ক্যামের একটা জায়গা, হ্যাঁ, এখানে আসলে অনেক ধরনের আসলে সবাই অনেক মানে আশা দেখায়, অনেক ধরনের কথা বলে, বাট আসলে কিন্তু মানে এক্সামের সাথে আসলে ওদের কথার কোনো মিল আসলে পাওয়া যায় না। লাইক আমি আসলে আপনাদের সবকিছুর সাথে ফ্র্যাঙ্ক, যে পিটিতে অ্যাকচুয়ালি কি হচ্ছে, টেমপ্লেট কাজ করতেছে না মানে কাজ করতেছে না, আমি আপনার কাছে অনেস্ট থাকতেছি। হ্যাঁ, তাহলে আমার রিয়েলি কিভাবে আগাইলে আমার হচ্ছে আমি আমার টার্গেটে পৌঁছাইতে পারবো, সেটাই তো আমার দরকার। আমি আপনাকে একটা ভুল ধারণা, আমি একটা ভুল আইডিয়া নিয়ে আপনাকে আগায় নিয়ে একটা বড় একটা সমুদ্রে ফালাই দিব, আপনি একটা ডেস্টিনেশন লেস একটা পর্যায়ে ভুলে চলে যাবেন, তাহলে তো সেটা আপনার জন্যই একটা ভুল গন্তব্যের দিকে আগাইলে আপনি অবশ্যই আপনি ভুল গন্তব্যেই পৌঁছাবেন। তো এটাই কিন্তু আমাদের, এটা আমাদের কাম্য না। যেটা অ্যাকচুয়ালি কাজ করে সেটা নিয়ে যদি কেউ মানে জাস্ট ওয়ার্কআউট করে, তখন কিন্তু অবশ্যই একটা একদিন সে ভালো রেজাল্ট করতে পারবে এবং সে একটা ভালো পজিশনে পৌঁছাবে। সেটা নিয়ে অনেস্টলি আগানো আমাদের দায়িত্ব। তো আমি বলি প্যারাফ্রেসিং অনেকে বলে, আমি জানি এখন অনেক মানে আমি আসলে বলতে চাচ্ছি না, বাট অনেক রেপুটেড জায়গায় আসলে এই জিনিসটা আসলে কেন জানি না আমি আসলে ওরা করে না, কারণ বেশিরভাগ স্টুডেন্ট প্যারাফ্রেসিং জিনিসটাকে একটু ভয় পায়। বাট আমার জায়গা থেকে আমি রেসপন্সিবিলিটি নিয়ে প্যারাফ্রেসিং কিভাবে মানে করতে হয় সেটা যদি শিখাইতে পারি স্টুডেন্টদেরকে, তাহলে তো ওই সমস্যা আর থাকতেছে না। তা আমি মানে সিম্পলি যদি দেখাই, এই একটা সেন্টেন্স আমি বের করলাম, এই সেন্টেন্সটাকে প্যারাফ্রেজিং খুব সহজেই করা যায়। লাইক টু জাতীয় বাক্যে, ধরেন এরকম এই টু আছে, টু জাতীয় বাক্যে আপনার বেশিরভাগ ক্ষেত্রে যে টু এর পরে ভার্ব থাকে, আপনি এরকম করে জাস্ট টু থেকে পরের টুকু নিয়ে, লাইক এই যে টু থেকে আমি পরের টুকু নিয়ে আমি কপি করলাম এই জায়গা থেকে, ধরেন আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। আমি টু মেক ইয়োর ভয়েস হার্ড অন ইস্যুস দ্যাট কনসার্ন ইউ, হ্যাঁ এটা আমি দিলাম, এরপর কমা দিলাম, এরপর ভোটিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ে, এটাকে আমি জাস্ট আগেরটাকে পরে নিয়ে আসলাম, ভোটিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ে। আচ্ছা, তো আপনারা দেখতে পাইলেন জাস্ট আমি মানে এই যে টুটাকে এখানে এই টুটাকে একটু টিটাকে বড় করে দিই তো। হুম, তো আপনারা দেখতে পাইলেন যে আমি জাস্ট মানে পরের সেন্টেন্সটাকে আগে নিয়ে আসলাম, আগের সেন্টেন্সটাকে পরে চেঞ্জ নিয়ে গেলাম, এটাকে বলা হয় স্ট্রাকচারাল চেঞ্জ। এরপরে জাস্ট আমি মধ্যে মধ্যে কিছু ওয়ার্ড আমি চেঞ্জ করব। লাইক মেকের কি করা যায়, আপনি হচ্ছে মেকের সিনোনিম কি লেখা যেতে পারে এই জায়গাটাতে। মেকের একটা সিনোনিম সম্পর্কে আপনারা যদি আইডিয়া দেন। হুম, টু ক্রিয়েট ইউর ভয়েস। আচ্ছা মেক এটা এখানে টু ক্রিয়েট হবে না, হ্যাঁ, এখানে ক্রিয়েট ইউর ভয়েস হার্ড, হ্যাঁ, এখানে মেক ইউর ভয়েস হার্ড মানে কি, শোনানো, ভয়েসটাকে শোনানো, তাহলে এখানে লেট হবে। হুম, লেট ইউর ভয়েস হার্ড অন ইস্যুস দ্যাট কনসার্ন ইউ, ঠিক আছে। তাহলে এখানে ভয়েসের কি হতে পারে, ভয়েস, ভয়েসের কি হতে পারে, আপনার হচ্ছে ভয়েস মানে হচ্ছে আপনার বক্তব্য, আপনার বক্তব্য মানে কি, অনেকগুলো হইতে পারে আপনার অনেক রিয়েল লাইফ, হ্যাঁ আপনার স্পিচ, অথবা হইতে পারে ওপিনিয়ন, টু লেট ইউর ওপিনিয়ন, হ্যাঁ ওপিনিয়ন হার্ড অন ইস্যুস, ইস্যুসের সিনোনিম আছে, আমি যাচ্ছি না এত কঠিন করতে জিনিসটাকে। আপনারা এরকম অনেক সিনোনিম পাবেন যেগুলা আপনি হচ্ছে এখানে ইউজ করতে পারবেন। মোস্ট ইম্পর্টেন্টের ইয়া কি হতে পারে, ইম্পর্টেন্ট, most crucial way, crucial, significant way, significant না ক্রুশিয়ালটাই বেশি মানানসই হয় এখানে। হ্যাঁ হ্যাঁ, ক্রুশিয়াল ওয়ে, ওয়েটা কি হতে পারে, ওয়ে, না মিডিয়া না। ওয়ে মানে হচ্ছে কি সিস্টেম, হুম, কাইন্ড অফ সিস্টেম। ক্রুশিয়াল, মোস্ট ক্রুশিয়াল মেথড, ভোটিং ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল মেথড। এটা মেথড হইতে পারে, অথবা প্রসেস হইতে পারে, প্রসিডিউর হইতে পারে, প্ল্যান হইতে পারে, টেকনিকও হইতে পারে, ঠিক আছে। তো আপনি জাস্ট কি করলেন, কিছুই করলেন না, আগের সেন্টেন্সকে পরে নিলেন, পরের সেন্টেন্সকে আগে নিলেন, আর মধ্যে মধ্যে কিছু নিজে কমন, আপনার বলতেছি না খুব কঠিন গুলাকে আপনার চেঞ্জ করতে হবে, কিছু কমন ওয়ার্ডকে জাস্ট চেঞ্জ করে দিলেই এটা কিন্তু হয়ে গেল প্যারাফ্রেসিং। তো দিস ইজ কল্ড প্যারাফ্রেসিং, দিস ইজ দিস মাচ ইজি। তো এটাকে কেন মানুষ হচ্ছে মানে হার্ড করে আমি জানি না। তো আমরা অ্যাকচুয়াল প্যারাফ্রেসিং নিয়ে আগাবো, আমরা কিন্তু ওই মানে আছে না যে ওই অ্যান্ড দিয়ে যোগ করে, কানেক্টর দিয়ে যোগ করে করে দিব,
এই জিনিসটা আসলে আমাদের কাছে আশা করেন না। আমরা মানে স্টুডেন্টদেরকে নিয়ে যেটা আসলে মানে অ্যাকচুয়ালি মানে 100% ট্রুথ, যেভাবে আমরা আগাইলে আপনার স্কোর আসবে, হ্যাঁ সেটা নিয়ে আগা আপনাকে আমি ওই মানে যেটা বললাম আর কি, কানেক্টর দিয়ে অ্যাড করে দিয়ে স্কোর মানে কোনো মতে দেখাইলাম আপনারা এই এখানে কিন্তু কানেক্টর দিয়ে অ্যাড করে স্কোর আসতেছে আলফাতে। আপনার আলফাতে দেখলেন আপনার স্কোর আসতেছে, পিউনিতে স্কোর আসতেছে, ভাবলেন যে হ্যাঁ আপনার তো স্কোর আসতেছে, আপনি নির্ভয় আছেন, এক্সাম দিয়ে খারাপ করলেন, আমি আপনাকে দোষারোপ করলাম যে আপনি তো ঠিক মতো আসলে এক্সামে ভালো মতো পারফর্ম করেন নাই, তাই এই জন্য আসে নাই। তো দিস ইজ এ বিজনেস স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিতে আগাইলে আসলে আমাদের আমাদের নিজেদের কাছে আমার মনে হয় আমি দায়বদ্ধ থাকি আমাদের লয়্যালটির জায়গা থেকে। তাই এই যে জিনিসটা আসলে কিভাবে করবেন এনে আমরা আমাদের অবশ্যই আলোচনা থাকবে। লাইক আমি যদি এসডব্লিউটি তে আসি, প্যারাফ্রেসিং টেকনিক্স, এটা নিয়ে অবশ্যই আমার একটা আমার আমার লেকচার থাকবে। হ্যাঁ এটা কিন্তু অনেক মানে বড় একটা লেকচার, প্যারাফ্রেসিং টেকনিক্স, আমরা কিভাবে প্যারাফ্রেসিং কিভাবে করতে হয় সেই জিনিসটা শিখবো। এর কারণ কি, এটা কেন আসলে আমি এটা ফোকাস দিচ্ছি, সামারাইজ রিটেন টেক্সটে এখন হচ্ছে 40 মার্ক। এটাতেই 40 মার্ক, সেটা অর্ধেকটা অর্থাৎ 20 মার্ক আবার রিডিং এ চলে যায়। তো আপনি যদি এইখানে 40 মার্কের এত বড় একটা টপিককে ওই খালি অ্যান্ড দিয়ে যোগ করে দিয়ে, আপনি অ্যান্ড দিয়ে বা কানেক্টর দিয়ে হোয়াইল টোয়াইল দিয়ে যোগ করে দিয়ে আপনি করেন, আপনার স্কোর আসলো না, তাহলে আপনার কত বড় ক্ষতি হইতে পারে মেইন এক্সামে, সেটা তো আমি বুঝতেছি। তো এজন্যই এটার উপরে আমার মানে ফোকাস দেওয়া, যেটা এটা কারণ হচ্ছে এটার অর্ধেক আবার রিডিং এও যায়, 20 মার্ক আবার রিডিং এও যায়, অ্যান্ড রিডিং নিয়ে অনেকের অনেক ধরনের সমস্যা। তো ওগুলাতে আমি পরে আসতেছি, আগে আপনাদের দেখাই হচ্ছে আমরা প্যারাফ্রেজিং টেকনিক নিয়ে আলোচনা যখন করব তখন আপনারা বিস্তারিত এই নিয়ে কথা হবে যে আসলে আমরা প্যারাফ্রেজিং কিভাবে করতে পারি। এটা আমাদের ক্লাসের একটা অংশ। এটা গেল। এরপরে যদি আসি আমরা হচ্ছে আরো কিছু জায়গায়, এটা হচ্ছে রুলস টু আইডেন্টিফাই নাউন ফ্রেসেস। আচ্ছা, রুলস টু আইডেন্টিফাই নাউন ফ্রেসেস এই জিনিসটা কোথায় লাগে? এই জিনিসটা লাগে হচ্ছে আপনারা স্পিকিং সেকশনে যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদেরকে বলি, স্পিকিং সেকশনে আপনাদের রিটেল লেকচার, আনসার শর্ট কোয়েশ্চেন, রিটেল লেকচার, সামারাইজ, গ্রুপ ডিসকাশন, রেসপন্ড টু সিচুয়েশন, এই তিনটা টপিক। এরপরে হচ্ছে লিসেনিং এ সামারাইজ স্পোকেন টেক্সট, তারপরে হচ্ছে রাইট ফ্রম ডিকটেশন, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ড, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মোটামুটি এতগুলো টপিকের মধ্যে আপনার লিসেনিং স্ট্রং রাখাটা খুব জরুরি, অলসো রিপিট সেন্টেন্স। বাট নোট টেকিং এর জায়গাটা আপনার স্ট্রং রাখা জরুরি হচ্ছে এরকম 5টা থেকে 6টা টপিকে, যেখানে আপনার শুনতে হয়, শুনে আবার সাথে সাথে লিখতে হয়। তো শুনবো সাথে সাথে লিখবো, কি লিখবো সেটা সব থেকে বড় ফ্যাক্টর। কোন একটা অডিও শুনে আমি কি লিখতে পারি ভিতর থেকে, এইটা নিয়ে আসলে কথা বলে না মানুষ। আপনারা যদি ক্লাস করে থাকেন কারো, অথবা যদি এরকম কোনো ভিডিও দেখে থাকেন, যারা বলবে যে আপনি নোট টেকিং করবেন, কিওয়ার্ড নিবেন, হ্যাঁ কিওয়ার্ড গুলো নেবেন, মুখ্য মুখ্য ওয়ার্ড নিবেন। বাট কিওয়ার্ড কাকে বলে এটা কিন্তু কেউ বলে না, ডিসক্লোজই করে না। তাহলে আপনাকে সে যদি নাই বলে কিওয়ার্ড কি, আপনি বুঝবেন কিভাবে? আপনাকে তো এটা নিয়ে করতে হবে, কারণ এই সব থেকে ক্রুশিয়াল মনে হয় আমার কাছে যে কেউ যদি কিওয়ার্ড জিনিসটা নাই বুঝে তাহলে সে আসলে টেক করবে কিভাবে, মানে সে আসলে লিখবে কিভাবে? এটা সব থেকে বেশি প্রবলেম আমি আমি দেখছি আমার স্টুডেন্টরা ফেস করে। যে নাউন ফ্রেজটা আসলে আমার কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা নাউন ফ্রেজ বা নাউন নিতে হয় বিশেষ্য বা বিশেষ্যটা, মানে এই যে কানেক্টিভ কি বলতেছি, আপনার বিশেষ্য আপনার হচ্ছে গ্রুপ ওয়ার্ড নিতে হয়। এখন এটা বোঝার উপায় কি সেটা নিয়ে ডিসকাশন আছে, নাউন ফ্রেজ আইডেন্টিফায়ার্স, যে আমরা কিভাবে আসলে বুঝবো যে এই টপিকের কিওয়ার্ড গুলো এটা। লাইক আমি এই যে একটা টপিক, এই টপিকে একটা ধরেন একটা লেকচার দিছে, এই লেকচার থেকে আমি কোন কোন টপিক কোন কোন ইয়া নিলে আমি হচ্ছে এখান থেকে আসলে ভালো একটা মার্ক পাবো নোট টেকিং গুলা করলে। কারণ আমি ধরেন এখানে একটা টপিক, এখানে আসলে ধরেন এটা আসলে আমি রিটেন আকারে রাখছি, তো এটা আপনার ধরেন অডিও আকারে পড়তেছে, অ্যাডভার্টাইজিং ইজ বোথ অ্যান আর্ট অ্যান্ড সায়েন্স, কম্বাইনিং ক্রিয়েটিভিটি অ্যান্ড স্ট্র্যাটেজি, এটা আসলে ধরেন অডিওতে পড়তেছে, আপনি শুনে শুনে লিখতেছেন। আপনি লিখলেন কি, নোট টেকিং করলেন হচ্ছে কম্বাইনিং। হ্যাঁ আপনি শুনে শুনে একটা নোট টেকিং নিছেন কম্বাইনিং, একটা নিছেন হচ্ছে চ্যালেঞ্জ, একটা নিছেন হচ্ছে আপনার সাকসেসফুল, এরকম নেয়, হ্যাঁ অনেকেই নেয়। এখন আমি আপনাকে বলি, এই যে আপনি কম্বাইনিং নিলেন, হ্যাঁ এটা একটা ইংলিশ শব্দ, বাট এটা কি কিওয়ার্ড? কিওয়ার্ড না, এটা একটা ভার্ব। ভার্ব কখনো কিওয়ার্ড হইতে পারে না। সাকসেসফুল এটা হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ, এটা কখনো কিওয়ার্ড হইতে পারে না। তা আপনি যখন এটা নিছেন, এটা যখন আপনি স্পিক করতেছেন, আপনার তো খালি নোট টেকিং নেওয়াটা খালি কাজ না। ওই যে আপনি লেখাটা নিছেন, হয় ওইটা দিয়ে ওই লেখাটা আপনার পড়তে হবে সেন্টেন্স আকারে, অথবা আপনার ওইটা কোথাও লিখতে হবে।
হ্যাঁ, ধরেন ডাব্লিউপি যদি বলি, অথবা যদি অন্য জায়গায় মানে এই লেখা টাইপের আছে, কাজ আছে। তো আপনি যদি এই লেখাগুলো ওই জায়গায় বসান, কিওয়ার্ড গুলো এই টাইপের কিওয়ার্ড যদি ওখানে বসান, তাহলে আপনার মার্কস তো অবশ্যই ড্রাস্টিক্যালি কমে যাবে। তাহলে এই জন্যই জানা জরুরি যে কন্টেন্টের যে মার্কটা, রাইটিং এর যে কন্টেন্টের মার্কটা, সেটা কই থেকে আসে। সেটা আসে হচ্ছে কিওয়ার্ড কে ভালো পিক করতে পারছে। যে যত ভালো কিওয়ার্ড পিক করতে পারে, তার কন্টেন্টের জোর তত বেশি। তা আমার আসলে যেখানে মানে ব্যথা হয়েছে সেখানে তো ওষুধ লাগাইতে হবে, আমি তো আসলে অন্য জায়গায় ঘুরলে আমার চলবে না। তো এই জন্যই আমাদের অবশ্যই আলোচনা থাকবে আমরা কিভাবে নাউন ফ্রেজ আইডেন্টিফাই করব, সেটা নিয়ে আমাদের আলোচনা আছে। এরপর আমি যদি, এটা তো আমি জাস্ট দেখাইলাম প্যারাফ্রেসিং এন্ড নাউন ফ্রেজ, এটা আমি জাস্ট রাইটিং পার্ট নিয়ে কথাগুলো বললাম। স্পিকিং নিয়ে আমার আরো অনেক কথা আছে, আমি হয়তো আজকে অল্পই বলছি। আমার স্পিকিং নিয়ে যখন আমরা কাজ করব, সেটা আমি অল্প বিস্তর আমি হালকা পাতলা বলি। স্পিকিং অনেক ভাস্ট একটা জিনিস, আমি অল্প কিছু বলি যে আসলে আমরা স্পিকিং নিয়ে কি কাজ করি। এর মধ্যে আপনাদের যদি, এই যে আমরা দুইটা টপিক নিয়ে আমরা আসলে রাইটিং নিয়ে হালকা পাতলা কথা বললাম, আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকলে আমাকে বলতে পারেন। হুম, জি জি ভাই, অবশ্যই। হুম হুম, অবশ্যই। হুম হুম, আচ্ছা আচ্ছা। রাইট ফ্রম ডিকটেশন, ইয়েস। আপনার রিডিং এ আছে হচ্ছে আপনার ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, না রিডিং হচ্ছে, সরি, ড্রপ ডাউন, হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ড্রপ ডাউন। হ্যাঁ হ্যাঁ। হুম হুম হুম। জি জি, অবশ্যই আমি রিডিং পার্টে আসবো। আপনার কোশ্চেন সবগুলো আমি দেখলাম যে রিডিং রিলেটেড কোশ্চেন মোটামুটি। আর হচ্ছে একটা হচ্ছে ডাব্লিউএফডি, আপনার কোশ্চেনটা আমি মাথায় রাখতেছি, আমি ওইখানে যখন আসবো আমি তখন আমি আপনার কোশ্চেনগুলোর অ্যান্সার দিচ্ছি, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আপাতত আপনার এমনিতে যদি রাইটিং সম্পর্কে কোনো কোশ্চেন থেকে থাকে, আপাতত যেগুলো দেখাইছি। হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ, আপনি তো রিস্কের জায়গায় থাকতে পারেন না আপনার নিজের এক্সাম নিয়ে, তাই না? তো এই জন্যই আসলে আপনার মানে একটা স্বচ্ছতা দরকার আছে। না না না, অবশ্যই অবশ্যই, এটা তো অবশ্যই আপনার জানাটা অধিকার। আর আসলে আপনাকে আমি যখন বলবো পড়াবো, এখন আমি ডেমো দেখাচ্ছি না, দেখলেই বুঝতে পারবেন। আসলে কিন্তু এরকম কঠিন কিছু না। পিটি অ্যাকচুয়ালি ইজি, যদি কেউ জিনিসটাকে জাস্ট, আমি যে টাইম লাইনটা আপনাদের বলবো যে এই টাইমের মধ্যে আপনার ভালো করে পড়তে হবে, এই টাইমটা যদি একটু জাস্ট ওই টাইম অনুযায়ী পড়েন, পিটির থেকে সহজ আর কিছু না হইতে পারে না। হুম, পিটি অ্যাকচুয়ালি ইজি। তো ঠিক আছে ভাইয়া, আর যদি বাকি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে করেন, না হলে আমি আমি একটু নেক্সটে যাচ্ছি। আচ্ছা, তো বাকি কেউ আপাতত কোশ্চেন করছে না, তাহলে আমি নেক্সটে আমার যে টপিক আমি যেটা বললাম স্পিকিং নিয়ে আসলে কথা বলতে চাইছিলাম, যে স্পিকিং আমরা, যদিও স্পিকিং আমি বললাম যেটা একটা ভাস্ট জিনিস, আমি মানে জাস্ট আমি কি কভার করব, আসলে কেন প্রয়োজন, সেটা আমি আসলে আপনাদের জাস্ট বলি। লাইক স্পিকিং আমি বললাম অলরেডি যে আপনার যে কোনো টপিক, পিটির যে কোনো টপিক আসলে একটা ক্লাস ম্যানেজ করা। আপনি যদি আমাকে বলেন ভাইয়া আপনার আপনার রেকর্ডিং ক্লাস লাগবে, আপনি একটু ক্লাস রেকর্ডিং দেন, আমি আপনার ক্লাস কন্টিনিউ করতে পারতেছি না বা কোনো কারণে আমার ফাইন্যান্সিয়াল ইস্যুস, আমি আপনাকে অনেক ক্লাস দিতে পারবো। আপনি কত ক্লাস চান? হুম, আপনাকে অনেক ক্লাস রেকর্ডিং আমি দিতে পারবো, আমার অনেক ক্লাস রেকর্ডিং আছে, জমা আছে। কিন্তু সমস্যা হচ্ছে ক্লাস রেকর্ডিং, মানে আপনার ক্লাস রেকর্ডিং একটা টপিক আসলে জাস্ট আপনাকে পড়া, আসলে আপনার বোঝানো হয়, একটা টপিক সম্পর্কে আলোচনা করা হয়। বাট আপনার যে সমস্যাটা হলো যে আপনি ক্লাস রেকর্ডিং থেকে পড়াটা বুঝবেন, বাট পিটিতে বা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ রিলেটেড একটা এক্সামে সব থেকে বড় সমস্যা আপনি কিভাবে পারফর্ম করতেছেন সেটা। মানে আপনি কি আদৌ যে পড়াটা আমি যেভাবে পড়তে বলছি সেভাবে পড়তে পারতেছেন কিনা। কারণ আমার কাছে যে স্টুডেন্টরা আসে, প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট সমস্যা নিয়ে আসে। লাইক আপনার হচ্ছে, কেউ হচ্ছে আপনার, আচ্ছা আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন?
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি যেটা বলতেছিলাম, আমি কিন্তু এখন ইয়াটা বের করে রাখছি আর কি। হুম। যেটা বলতেছিলাম যে পিটিতে আমার কাছে যারা আসে তারা ডিফারেন্ট ডিফারেন্ট ইয়া নিয়ে আসে, প্রবলেম নিয়ে আসে। লাইক আপনার একটা প্রবলেম হইতেছে, কেউ কেউ হচ্ছে মানে আপনার মানে একটু সব থেকে কমন যে প্রবলেমটা তাদের হচ্ছে মানে আঞ্চলিকতার সমস্যা, কথা বলতে গেলে তার আঞ্চলিক একটা টান আসে ইংলিশেও। আর একটা সব থেকে বড় সমস্যা ফ্লুয়েন্সি, মানে কথা বলতে যে আটকে যায়। এগুলো কমন ইস্যু, বাট কিছু কিছু এমন আমি রেয়ার ইস্যু দেখি, কেউ কেউ হচ্ছে কথা বলতে যায় মানে স্টাম্বল করতেছে, মানে তাদের হচ্ছে আটকে যাচ্ছে কোথায় কোথাও কোথাও। আবার কেউ কেউ তোতলামি করতেছে কথা, এটাকে আমরা ফাম্বল বলি। আবার কেউ বিড়বিড় করে পড়তেছে, কথাটা বিড়বিড় করে মানে একটু একটু আস্তে আস্তে করে পড়তেছে। তো এরকম অনেক ধরনের সমস্যা নিয়ে আসে। জাস্ট হচ্ছে আমি একটা টপিকের জন্য বললাম, এটা রিড অ্যালাউড এর সমস্যা। হ্যাঁ। রিপিট সেন্টেন্স আসলে কারো কারো লিসেনিং এর সমস্যা। রিপিট সেন্টেন্স যেটা হয়, মানে একটা সেন্টেন্স ওরা রিড করে, সেটা সাথে সাথে পড়তে হয়, খুব তাড়াতাড়ি এই কাজটা করতে হয় অল্প সময়ের মধ্যে। তো এটার ক্ষেত্রে যে সমস্যাটা আমি দেখি সেটা হচ্ছে আপনার রিপিট সেন্টেন্সে আপনার রিফ্লেক্সের একটা সমস্যা, মানে তাড়াতাড়ি রেসপন্স করতে পারে না, বা লিসেনিং, সে অডিওটা বুঝতেই পারে না। এরকম প্রত্যেকটা টপিকে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম নিয়ে আসে। সে হয়তো নিজেও জানে না সেই এই প্রবলেমটা ফেস করতেছে। তাহলে তার এই প্রবলেমটা ফাইন্ড আউট যদি আমি না করে দেই, তাহলে আসলে সে কিন্তু এই জিনিসটা থেকে ওভারকাম করতে পারবে না। এখন সব থেকে বড় প্রবলেমটা কি, এই এই জিনিসটা আসলে না, মানে এই যে আপনারা যে পোর্টাল গুলো অ্যাক্সেস করবেন, ধরেন আলফা, এপিউনি, এখানে কিন্তু আসলে আপনাকে এক্সাক্ট স্কোর দেয় না। মাত্রই আপনাদেরকে দেখাইলাম না রাইটিং এ, এই যে একটা স্কোর আপনি অ্যান্ড দিয়ে যোগ করে দিয়েছেন, কত দিচ্ছে এখানে? 65 দিছে। বাট এটা কি অ্যাকচুয়ালি মেইন এক্সামে 65 পাবেন? জীবনেও না। আপনি 65 পাবেন না। মানে এখানে আপনার কিছু কিছু জায়গায় দেখা যায় আপনি যা পাবেন তার থেকে অনেক বেশি স্কোর দেয়। আবার অনেক সময় দেখা যায় কেউ একজন খুব ভালো পটেনশিয়াল স্টুডেন্ট, সে করছে, এটা আমার ক্ষেত্রেও অনেক হয়। আমি রিড অ্যালাউডে মানে আজকেই দেখতেছিলাম একটা রিড অ্যালাউড আমি করলাম, কিন্তু আমাকে মার্ক দিয়ে রাখছে হচ্ছে 59। বাট আমি জানি আমার স্কোর আসবে মোর দ্যান 85 অ্যাটলিস্ট। তো এটার কারণ কি? বিভিন্ন কারণে হইতে পারে। এটা অনেকগুলো কারণ, লাইক হচ্ছে আপনার ডিভাইস ইস্যু হইতে পারে। লাইক আপনি ডিভাইস যেটাতে প্র্যাকটিস করতেছেন সেটা যদি পুরনো হয়, আপনার স্কোর কম আসতে পারে। আপনি হেডসেটে কথা বলতেছেন, হেডসেটে যে স্পিকার যদি সমস্যা থাকে তাহলে আপনার সমস্যা, আশেপাশে নয়েজ থাকলে তার জন্য স্কোর কম আসতে পারে। ঠিক আছে। এছাড়াও আরো অনেক কারণে স্কোর কম আসে। তো কিছু কিছু ক্ষেত্রে আছে কি এদের পোর্টালটাই সমস্যা। লাইক এপিইউ নিয়ে আপনারা প্র্যাকটিস করে দেখবেন, এপিইউতে স্কোর অনেক কম দেয়, আলফাতে স্কোর অনেক বেশি দেয়। হ্যাঁ, স্পিকিং এর ক্ষেত্রে এটা আপনারা খেয়াল করে দেখেন। একই জিনিস আপনি আলফাতে পড়বেন, স্কোর দিবে আপনাকে 80, এপিইউ দিবে আপনাকে 55, 55। তো কেন এই ডিফারেন্সটা কেন? তাহলে মেইন এক্সামে কত দিবে? সেটা জাজমেন্টের জন্যই তো আমি আছি। ঠিক আছে। আপনারা জানেন এখানে আপনারা যে প্র্যাকটিস গুলো করেন সেই প্র্যাকটিস গুলো স্কোর শেয়ার করা যায়। আপনি আমাকে স্কোর শেয়ার করবেন, সেটা অ্যানালাইসিস আমি করব, করে আপনাকে বলবো যে আপনি যে ইয়াটা করছেন, পারফরমেন্সটা করছেন, এটার জন্য আপনি কতটুকু মার্কস মেইন এক্সামে আসলে পাওয়ার যোগ্য। এটা যদি আসলে আমি না বলি, তাহলে যে সমস্যাটা হচ্ছে আপনি একটা ভুল পথে আগাবেন। এখানে যে স্কোর যেরকম আপনাকে মাত্রই দেখাইলাম, যে একটা সারাংশ আপনি করছেন, এখানে আপনাকে 65 ধরে নিছেন, হ্যাঁ আপনার আমার তো 60 দরকার, আমি 65 পাচ্ছি, তাহলে তো আমি আনাফ, আমার এই জায়গাটাতে আর সমস্যা নাই। কিন্তু মেইন এক্সামে আপনি তো জানেন না যে আপনার ওইখানে ওইটার জন্য আপনার 55 হচ্ছে, তাহলে আপনার একটা জায়গায় স্কোর অনেক কম আসতেছে, তাহলে অবশ্যই অন্য জায়গাতে আপনার ভালো করা দরকার ছিল। তো এরকমই যে আসলে আপনি, আপনার দরকার 60, আপনাকে 80 করে দিচ্ছে, তাহলে তার আপনি হিসাব নিকাশ করে আগাবেন না তো। কিন্তু যখন দেখতেছেন যে আসলে আপনার 60 দরকার, আমি বলে দিচ্ছি যে আপনার এখানে 80 দিলেও মেইন এক্সামে আপনি পাবেন হয়তো 62 বা 65 এরকম পাবেন, তখন আপনার মাথায় থাকবে আচ্ছা, তাহলে আমি কিন্তু খুব এই যে আছি, মানে আমি কিন্তু একদম এমন একটা জায়গায় আছি যেখান থেকে আমি চাই যে কোনো সময় মানে ফল ডাউন করতে পারি। অবশ্যই আমাকে সব জায়গায় একটু স্ট্রিক্টলি আগাইতে হবে, তাহলে আপনার প্ল্যানিংটা হবে খুব মজবুত। তো এজন্যই আসলে নিজের পজিশন বোঝা, নিজের প্রবলেম ফাইন্ড আউট করা, এটাই হচ্ছে একটা পেইড একটা কোর্সের মেইন রিজন। অর্থাৎ আপনাকে আমি কোর্সে কি শিখাইলাম, কোর্স অ্যাভেলেবেল, আমি বারবার বলতেছি কোর্স আপনার যত লাগবে আমি দিতে পারবো, বাট আপনার মেইন জিনিসটা হচ্ছে আপনার আমার কাছ থেকে আপনার প্রবলেমগুলোর সলিউশনটা বের করে নেওয়া, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিকের মধ্যে কিন্তু আপনারা এই সমস্যাগুলো পাবেন। হ্যাঁ, মডিউলের প্রত্যেকটা মডিউলে কিছু না কিছু ডিফিকাল্টিস আপনি ফেস করবেন। সেটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আসলে আমরা কি করব। এবং আমাদের আমাদের ক্লাসে একটা বড় একটা পার্ট থাকে প্রবলেম সলিউশন, স্কোর অ্যানালাইসিস, এটা নিয়ে। অ্যান্ড আমি যে পড়াগুলো আপনাদেরকে দেই, সেই পড়াগুলো কিন্তু সব থেকে বড় কথা আমি কিন্তু আসলে আদায় করি। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে আমি কিন্তু আসলে মানে মানে আমি যে পড়াগুলো আপনাদেরকে দিব, এই জিনিসগুলো পরবর্তী ক্লাসে আপনারা যদি আমাকে ডেলিভার করার মতো একটা ইয়াতে থাকেন, এরকম আছে না যে আমি পড়তেছি ভাইয়া পড়া দিচ্ছে,
হ্যাঁ, আমি পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম, ভাইয়া দেখবে নাকি দেখবে না সেটা তো বিষয় না, বাট আমি কিন্তু এরকম না। আমি আপনাদের শুরু থেকেই বলে দিই, আপনাদেরকে আমি যে পড়াটা দিব সেই পড়াটা যদি আপনার অ্যাকচুয়ালি আমার কথা মতো আপনারা আগাইতে পারেন, ডেলিভার করতে পারেন, তাহলে আপনি আগান। এছাড়া আমি বলবো অ্যাকচুয়ালি আমার সাথে আগানোর কোনো আসলে দরকার নেই। বাট কারণ কারণ কি, আমি আপনাকে একটা ইয়া নিয়ে বললাম যে হ্যাঁ আপনার এই স্কোর টার্গেট, আপনাকে এই স্কোর টার্গেট আমি এনে দিব, বাট আপনি যদি ওইভাবে পারফর্ম না করেন, শেষে যদি আপনি নিজে কোনো কারণে আপনার দেখা যাচ্ছে স্কোরটা খারাপ আসতেছে, তখন তো বলবেন যে ভাইয়া আপনি আপনি যেভাবে বললেন এভাবে তো আমার হইলো না। তখন তো আসলে আমার বলার জায়গা থাকবে না। তো এই জন্যই আমি আপনাদেরকে শুরু থেকে বলবো, আমি এই জায়গাটাতে স্ট্রিক, আমি আপনাদেরকে যেভাবে পড়া দিব, হয়তো একদিন দুই দিন এরকম হইতে পারে যে আপনার এদিক সেদিক হইছে, বাট মোস্ট অফ দ্য টাইমসই কিন্তু আমি পড়া কিন্তু অবশ্যই আপনাদের হাত মানে কাছ থেকে আদায় করে নিব। তো এই জিনিসটা যারা করতে পারবেন তারাই কন্টিনিউ করবেন, এছাড়া আসলে আমি বলবো যে মানে অ্যাকচুয়ালি আগানোর দরকার নাই। এখন আসি, আমি স্পিকিং নিয়ে হালকা পাতলা কথা বললাম, আমি যেটা আলিম ভাই আমাকে কোয়েশ্চেন করলেন রিডিং নিয়ে, ওনার যে সমস্যাগুলো, রিডিং নিয়ে আমি হালকা পাতলা আমি হচ্ছে কথাবার্তা বলি, রিডিং নিয়ে আসলে কি আছে। রিডিং এমন একটা জায়গা, সেটা হচ্ছে এখানে আসলে মানে যদি কমন যেটা সিনারিও যেটা, সেটা হচ্ছে রিডিং এ যারা একটু ভোকাবুলারিতে ভালো, যারা একটু গ্রামারের জায়গা থেকে স্ট্রং, তারা ভালো করার থাকে। তো আলিম ভাই আমি আপনাকে জিজ্ঞেস করবো, আর আপনি তো জানেন যে এখানে আসলে রিডিং এ আছে কি কি, যারা জানেন না তাদের জন্য আমি বলতেছি, ভাইয়াকে আমি একটু কোয়েশ্চেন করি, রিডিং এ আসলে মেইন টপিক কি কি আপনি কি জানেন? আলিম ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি। শোনা যাচ্ছে আমার কথা? জি শুনতে পাচ্ছি। আসলে আমি আমি হচ্ছে একবারই নতুন ধরতে গেলে, তো এইটুকু শুরু থেকে কিছু জানি না। মানে তো আপনি তো আমাদের জন্য যদি আলিম ভাই কি বল, আলিম ভাই কথা বলতেছেন আপনি নাকি ওনা আহমেদ না ভাইয়া? না শরীফা আচ্ছা আচ্ছা, জি শরীফা জি। হুম হুম। জি আমাদের জন্য যেটা সুইটেবল বা যেভাবে করলে একটা হচ্ছে আশাস্বরূপ ফলাফল আমরা পেতে পারি। জি। জি জি, আপনি কোশ্চেনটা শেষ করেন ভাইয়া। হ্যালো, ভাইয়াকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আহমেদ ভাই আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে? আমার নেটওয়ার্ক ছিল ভাই, এই জন্য শুনতে পারি না। আচ্ছা আচ্ছা ভাই, আপনি হ্যাঁ আমি যেটা বলতেছিলাম আপনি কথাটা শেষ করতে পারেন, যেটা বলতেছিলেন আর কি। আমরা বলতেছিলাম আমি হচ্ছে বিষয়টাতে নতুন, একবারে সেটারে নতুন। হুম হুম। এই জন্য আর কি করছিলাম, যেটা আমাদের জন্য সুইটেবল হয় আর যেভাবে করলে আমরা একটা কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছাতে পারবো, সেই অনুযায়ী যদি আমাদের গাইড করতে লাগে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাইয়া, এটা এটা তো মানে খুব বেসিক কোয়েশ্চেন করলেন আপনি। এটা তো অবশ্যই আমার দায়িত্ব। হ্যাঁ, যেটা ধরেন এটা মানে আপনি জানেন না এটা একটা জিনিস, আমি জানি এখানে যারা আসছে পিটি কিন্তু এখন সবার একদম মানে মানে কি বলা হয় যে টক অফ মাউথ হয়ে গেছে, সবাই পিটি সম্পর্কে জানে। পিটি আমি জানি, যারা আপনি একটু পাবলিক ওপিনিয়ন যদি নেন পিটিতে কি কি সমস্যা চলতেছে, হ্যাঁ, ধরেন বিভিন্ন বিজনেস মানে যে এজেন্সিগুলো আছে তারা কিভাবে হচ্ছে পিটি কে স্পয়েল করতেছে ওই টেমপ্লেট টেমপ্লেট দিয়ে। এই জিনিসগুলো কিন্তু খুবই কমন একটা জিনিস হয়ে গেছে, সবাই এই সম্পর্কে জানেন। তাহলে আমরা কিভাবে জিনিসটা থেকে বাইরে এসে করতে পারবো, যারা আপনি যেমন জানেন না বা যারা জানেন তাদের থেকে জেনে নিয়েন। আমি আমার কাছ থেকে আমাকে ট্রাস্ট করতে হবে এরকম না, আপনি পাবলিক ওপিনিয়ন নিয়েন যে আসলে কি কোনটা আসলে রিয়েল কাজ করতেছে, আপনি মিলাই দেখেন যে আমার কথার সাথে সেটা মিলে কিনা। কারণ পাবলিক রিভিউ আপনাকে কখনো ভুল বলবে না। হ্যাঁ, আপনার পরিচিত কেউ, তাদের কাছে আপনি জিজ্ঞেস করেন যে আমি যে কথাগুলো বলছি রিয়েলে তার সাথে মিলে কি মিলে না। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল কথা যে ভাইয়া, যে আমি মানে যেভাবে আগাবো সেটা অবশ্যই মানে এরকম না যে আপনার মানে আমি মানে কি বলা যায় যে একদম কমন ভাইয়া কোশ্চেন করলেন যে আমি আগাইলে যেন আপনাদের জন্য ভালো হয়, অবশ্যই তো আপনার ভালো ভালো দেখেই আমি আগাবো, তাই না, যে আপনার স্কোর কিভাবে আমি সব থেকে বেস্ট আনতে পারি, এটাই আর কি। আর আলিম ভাইয়া যেটা বললেন যে রিডিং আসলে কিরকম, রিডিং মানে হচ্ছে গ্রামাটিক্যাল পার্টটা, যেটা বলতেছিলাম যে রিডিং আসলে মানে আসলে কি খুব কঠিন কিনা, আলিম ভাইকে আমি কোশ্চেন করলাম, আলিম ভাই আপনি কি জানেন যে এখানে আসলে কি 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 টপিক আছে? হুম হুম। তো এখানে আছে মূলত রিডিং এ, আমি আপনাদের সবাইকে একটু বলি, রিডিং এ মার্কস, মেইন মার্কস হচ্ছে
ড্রপ ডাউন অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ। যেখানে এই ড্রপ ডাউন আর এই দুইটা ড্রপ ডাউন মিলায় মোটামুটি 45 থেকে 50 এরকম মার্ক ক্যারি করে, জাস্ট শূন্যস্থান পূরণ। যারা জানেন না তাদের জন্য বলতেছি, জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হয়। এরকম একটা প্যাসেজ থাকে, মধ্যে মধ্যে জাস্ট হচ্ছে এরকম বসাইতে হয়। তো ধরেন এখানে একটা এই গ্যাপ আছে, এই গ্যাপে 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে কোনটা হচ্ছে আপনার মনে হবে যেটা হইতে পারে, আপনি এরকম দেখে দেখে আপনি হচ্ছে বসাবেন। তো এরকম মানে আসলে দেখে বুঝতেছেন এটা আসলে খুব সহজ একটা জিনিস, ঠিক আছে? কিন্তু এটা একটা সব থেকে বড় ট্র্যাপ। কারণ আমি মোস্ট অফ দ্য স্টুডেন্টসকে আপনার যারা দেখছি, যারা মনে করে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস খালি এরকম আমি আন্দাজে দাগাবো, মানে এত পড়ার দরকার নাই, আমার অনেক স্টুডেন্ট এই কাজটা করছে। তো তারাই কিন্তু আসলে ট্র্যাপে পড়ে, যারা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাকে সহজ ভেবে না পড়ে এক্সাম দিতে চলে যায়, যে আমি দাগাবো, আমার 50% হইলেই হয়েছে। স্বাভাবিক না? আপনি এখানে আপনার তো মানে অপশন দেওয়াই আছে, অপশন দেখে আসলে আমাদের একটা প্রবৃত্তি আছে ইংলিশে। তবে এটা কিন্তু অনেকে আবার পারেও, প্রফিশিয়েন্ট যারা ইংলিশে একটু ভালো, তারা কিন্তু এরকম অপশন দেখেই বুঝতে পারে। লাইক আমাকে যদি বলেন, আমি কিন্তু সেন্স করতে পারি যে কোনটার পরে কোনটা বুঝতে পারে, কারণ এটা অভ্যাস হয়ে গেছে। বাংলায় বললে যেরকম আমি যদি বলি আমি ভাত, হ্যাঁ, এরপর গ্যাপ দিলাম, এরপর কি হতে পারে সেন্স করতে পারতেছেন আপনি? আমি ভাত খাই হবে, নাকি আমি ভাত চালাই, এরকম হবে? এরকম তো হবে না। তো আমরা এটা তো সেন্স করতে পারি। তো এরকমই আসলে অনেকে সেন্স করতে পারে, বাট সবাই পারবেন এরকম না। তো এই জন্যই অ্যাকচুয়ালি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমি আপনাদেরকে আবারও বলি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই রিডিং এর 90-এর মধ্যে প্রায় 45 থেকে 50 শুধু আসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে। বাকি মার্ক কোথা থেকে আসে সেটাও আমি একটু বলি। বাকি 7 মার্ক আসে, 7 থেকে 8 মার্ক আসে হচ্ছে রিঅর্ডার প্যারাগ্রাফ। এই রিঅর্ডার প্যারাগ্রাফটা কি? রিঅর্ডার প্যারাগ্রাফ মানে হচ্ছে এরকম আপনার একটা প্যাসেজ থাকে, মানে একটা স্টোরি, গল্প অগোছালো ভাবে সাজানো, সেটাকে আপনাকে নিয়ে নিয়ে সুন্দরভাবে নিজের মতো করে সাজাইতে হয় রাইট ওয়েতে। ঠিক আছে? এটার এটার মধ্যে হচ্ছে 8 মার্ক, ঠিক আছে? এরকম 2টা কোয়েশ্চেন থাকে, 8 মার্ক খুব বেশি না। হ্যাঁ, এটা আপনার রিওডার প্যারাগ্রাফ, এটাও খুব সহজ। এরপরে আসে হচ্ছে বাকি মার্কগুলো আসে রিডিং থেকে না, বাকি মার্ক আসে যেমন এই যে একটু আগে দেখাইলাম না, সামারাইজ স্টুডেন্টের সারাংশ যেটা দেখাইলাম, ওইখান থেকে 20 মার্ক আসে, একটু আগেই বলতেছিলাম। তাহলে আপনার টোটাল কত হয়ে গেল? ধরেন আপনার 45 55, আরো 20 হইলে 65 75 হয়ে গেছে। বাকি থাকে আরো 15। সেই 15 আসে আবার লিসেনিং, একটা লিসেনিং এর একটা পার্ট থেকে, সেটা হচ্ছে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ড আর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই দুইটা থেকে, এই দুইটা থেকে চলে আসে বাকি 15, ঠিক আছে? তো মোটামুটি আরো কিছু মার্ক আছে, মাল্টিপল চয়েস, সিঙ্গেল অ্যান্সার, মাল্টিপল চয়েস, ওগুলা আমি এখন না বলি, ওটা স্কিপ আছে, বাট আপনি হুম। হ্যাঁ, এটাই এটাই, এটাতে আসতেছি ভাইয়া, এটাতে আসতেছি। তো আমি আপনাকে বলি, আপনাকে জাস্ট আগে আর একটু ভালো করে শুনেন। প্রথম কথা হচ্ছে রিডিং ভালো করার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে লিসেনিং এ এই হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডটা ভালো করা। আমি এটা পারেন। যদি এটা পেরে থাকেন, আপনার এই এই দুইটা মিলে আমি কি বললাম, মোটামুটি কত মার্ক আসবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এন্ড হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ড দিয়ে? এটাতে আপনার হচ্ছে 15। সবাইকে বলতেছি এই দুইটা জিনিস খুবই সহজ, ভাইয়াও জানেন তাই না? এই দুটো জিনিস খুবই সহজ। লিসেনিং পার্টে আমি যখন আসবো, যারা জানেন না, আমি এখন দেখাইলে বুঝতে পারবেন না লং জিনিস, কিন্তু আমি বলি এই দুইটা জিনিস খুবই সহজ, যেটাতে আসলে আপনার মিনিমাম 12, আপনি 15-তে 12 আপনি কভার করতেই পারবেন, ঠিক আছে? এখান থেকে 12। আর যারা এই যে প্যারাফ্রেজিং করে আগাইতেছেন, তাদের তো সামারিতে মার্কসটা ভালো একটা মার্কস অবশ্যই আসবে আশা করা যায়, যারা এই প্যারাফ্রেজিং করে আগাবেন, কারণ এটা গ্যারান্টেড স্কোর দিবে আপনাকে। কারণ আপনাকে যা চাইছে আপনি তাই আনসার করছেন, আপনি কোনো ক্র্যাক ট্যাক করেন নাই। হ্যাঁ, ওইখানে যে ধাপ্পাবাজি করেন নাই, আপনাকে অবশ্যই মার্কস বেশি দিবে, এটা আশাই করা যায়। আপনি যদি ধরে নিলাম 20-এর মধ্যে এখানে, সরি 40-এর মধ্যে, এখানে দুইটা মিলে তো 40 মার্ক, আপনি 40-এর মধ্যে ধরেন 35-ই পাইছেন, তাও আসলো 17। তাহলে এখান থেকে 17 আর এখান থেকে 12, আপনার অলরেডি 30 চলে আসছে রিডিং এ। রিডিং এ অলরেডি 30 আসছে মিনিমাম যদি ধরি। আর আপনার রিডিং এ মানে একদম কম করে হইলেও, মানে সব থেকে ধরেন মানে আহ, কম করে হইলেও 60, যে টার্গেটটা, মানে আপনার 60 হইলে কিন্তু সবার জন্য হয়ে যায় রিডিং এ। 60 হইলে কিন্তু রিডিং একটা ভালো একটা মার্ক। তো ওইটা করার জন্য কি লাগে? আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মিলে আপনার বলতেছি 45 থেকে 50। এখানে যদি আপনার 50%ও হয়, তাও কিন্তু আপনার কত আসতেছে? 25 হয়ে যাচ্ছে। 25 আর 30-এ কত? 55। আর লাগে 5। আর 5 কোথা থেকে? রিঅর্ডার প্যারাগ্রাফ। এখান থেকে আপনার 8-এর মধ্যে তো 5 পাবেনই। বা আমি ধরে নিলাম আরো কম পাইছেন, তাও 60 হয়। এটা আমি ধরলাম কি, এটা একটা স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি অনেক ধরনের আছে, আমি কিন্তু স্টুডেন্ট ওয়াইজ স্ট্র্যাটেজি আগাই। প্রত্যেক প্রত্যেক স্টুডেন্ট মানে ধরে ধরে আমি স্ট্র্যাটেজিটা আগাই, সবার জন্য কিন্তু এক স্ট্র্যাটেজি না। সবার জন্য একই স্কোর টার্গেটও, স্কোর মানে সবাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট স্কোর টার্গেট নিয়ে আসে। তো সবার জন্য এক স্ট্র্যাটেজি না আগাইলে হবে না, আপনাদের প্রত্যেকের জন্য আমার স্ট্র্যাটেজি থাকবে আলাদা। প্রত্যেকের সাথে আমার কথাবার্তা, পড়াশোনার ইয়াটা থাকবে আলাদা। আমি সব ধরনের স্টুডেন্টের জন্য আমি পড়াচ্ছি, এই জন্য কিন্তু আমি ভেঙে ভেঙেই বলবো যে কার জন্য কোনটা, এটা আপনাদের যেটা বেস্ট হয় আপনার জন্য সেটা আপনি করবেন, ঠিক আছে?
তো আমি আপনাকে জাস্ট সংক্ষেপে একটা স্ট্র্যাটেজি বললাম যে এইভাবে করে আসলে এরকম কিন্তু অনেক স্টুডেন্ট দেখছি যারা না পড়েও এভাবে স্কোর তুলতে পারছে, না পড়েও স্কোর তোলার চান্স আছে। বাট আমি তো এখানে আগাইতে পারি না, ওইভাবে তো আপনাকে বলতে পারি না। তো এখন আমি যদি আসি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা সব থেকে মানে রিডিং এ সব থেকে বড় মার্ক ক্যারি করে, যেটা বললেন, হ্যাঁ প্রায় 45 থেকে 50, এটা কিভাবে জাস্ট সিঙ্গেল, এটা কিভাবে করব? এটা করার অপশনটা আমি আপনাকে বলি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে কোয়েশ্চেন আছে মোটামুটি কত, 1150। আমি জাস্ট প্রেডিকশন ফাইলে আসি। প্রেডিকশন ফাইলে কোয়েশ্চেন আছে কয়টা, 121টা কোয়েশ্চেন। আপনারা সবাই যারা আসবেন প্রেডিকশন ফাইল দেখতে পারবেন। এখানে অ্যাপিয়ার্ড লেখা দেখতে পাচ্ছেন, অ্যাপিয়ার্ড 81, এটার মানে বুঝেন? হ্যাঁ, এটা অন্য কেউ বুঝেন কিনা বা আগে কখনো দেখছেন কিনা? যদি না বুঝে থাকেন আমি আপনাদেরকে বলি, অ্যাপিয়ার্ড মানে হচ্ছে, এইটা হচ্ছে এক্সামে আসছে। এবং কতবার আসছে? 81 বার আসছে, ঠিক আছে? এটা 81 বার আসছে, এটা 90 বার আসছে, এটা 73 বার আসছে। আমি কিছু কিছু কোশ্চেন আপনাকে দেখাই, 134 বার, 258 বার। হুম, আমি আপনাকে দেখাই কিছু কিছু কোশ্চেন এরকম আসছে 1400 বার, 1450 বার আসছে, 1164 বার আসছে। তো আপনি চিন্তা করেন, মানে 1400 বার আসা মানে আপনি বুঝতেছেন বিটির ইতিহাস থেকে শুরু থেকে তো প্রতিদিনই মনে হয় একটা করে দিছে এটা। 1400 বার আসা মানে, আপনি যদি বছরের কাউন্ট করেন, বছরের হিসাব করেন, হিসাব করে দেখেন 365 দিন হিসাব করেন, প্রতিদিন একটা করে দিলেও বোধহয় এরকম হয় কিনা আমার জানা নাই। মানে যে জিনিসটা 1400 1450 বার আসছে, সেটা আপনার পরীক্ষায় আসার সম্ভাবনা কতটুকু? অবশ্যই অনেক হাই। এটা আপনি নিজেও বুঝতে পারতেছেন যে জিনিস 1400 বার আসছে। তো এটা কিন্তু আসলে ফাও জিনিস না, এটাও কিন্তু আপনি পাবলিক ওপিনিয়ন নিয়েন, আমার কথা বিশ্বাস করতে হবে এরকম না। আলফাতে যেগুলো দেখাচ্ছে প্রেডিকশন ফাইল, প্রেডিকশন শুধুমাত্র এই 121টা কোয়েশ্চেন যারা দেখে যায়, তাদেরই ওই পাঁচটার মধ্যে দুইটা তিনটা কোয়েশ্চেন কমন পড়ে। আমার স্টুডেন্টরা মানে রেগুলারলি এক্সাম দিচ্ছে, অ্যান্ড সবাই কিন্তু স্কোর আনতেছে, আমি দেখতেছি সবার সবার আউটকাম আমি নেই যে তারা অ্যাকচুয়ালি কতগুলা কমন পাইছে, কিরকম পাচ্ছে। অনলি প্রেডিকশন ফাইল যারা পড়ে যায় তারাই দুইটা তিনটা কমন পেয়ে যায় এই 5টা কোশ্চেনের মধ্যে। এখানে প্রায় 5টা কোশ্চেন আসে, একটা টপিকের মধ্যে থেকে 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, তাদেরই দুইটা তিনটা। তো আপনি চিন্তা করেন, এটা আরেকটা শর্টকাট টেকনিক যে আপনার এই শর্টকাটে পাওয়া যায়। এটা লং কাট টেকনিক কি তাহলে? লং কাট টেকনিক হচ্ছে, যেটা আমি ফলো করে আমার টাইমে এক্সাম দিছিলাম, সেটা হচ্ছে সবগুলা করে গেছিলাম, 1150টা। তো আমার এরকম হয়েছে, আমার এমন কমন, এরকম কোনো আসেই নাই, টপিক আসেই নাই যেটা আসলে আমার আনকমন। আমার সবগুলোই আসছে, এবং যারা অ্যাটলিস্ট 1000টা শেষ করতে পারে তাদের সবই কমন চলে আসে। ঠিক আছে, ওই একটা দুইটা মিস হইতে পারে, সবই কমন চলে আসে। তারপরে আমি ধরে নিচ্ছি যে আপনার লাক অনেক খারাপ, আপনার একটাও কমন আসলো না। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আমি যেটা বললাম, ওই যে আগের স্ট্র্যাটেজির সাথে এই স্ট্র্যাটেজি মিলাইতে হবে। আমি একটু আগে বললাম না, আপনার এখানে হচ্ছে সামারাইজ রিটেন টেক্সট, এখানে হচ্ছে 20, এখানে 20-এর মধ্যে 15, আমি হিসাব দিলাম না, আপনার এখানে জাস্ট হচ্ছে লাগে 30। এইখানে এখানে আমি একটা হিসাব দিলাম, তো এই 30টা আপনি কিভাবে আনতে পারেন সেটা নিয়ে আমার কিন্তু শুধু এটার উপর ডিপেন্ড করতেছে এরকম না, কমন ফালাবো এরকম না। আমি ধরি রিডিং এ যদি আসি, রিডিং এর কিছু টেকনিক্স আছে, শুধু টেকনিক্স না, রিডিং এ কিছু টেকনিকের সাথে কলোকেশনস এর একটা লিস্ট আছে। আপনারা যারা জানেন তারা তো জানেনই কলোকেশনস কি জিনিস। লাইক আপনার, আমি যদি কলোকেশনসটা বের করি, কলোকেশনস মানে হচ্ছে, ধরেন আহ মানে এই যে কিছু কিছু শব্দ আছে না, যে এই শব্দের পরে সবসময় এরকমই বসে। বাংলায় যদি বলি, এটা আমি পড়ানোর সময় বলবো, যে মুষলধারে বৃষ্টি, এই শব্দটা কখনো শুনছেন? মুষলধারে বৃষ্টি, কখনো কি এরকম শুনছেন যে মুষলধারে বন্যা? কখনো এরকম শুনছেন মুষলধারে বন্যা? জি না। জি। তো মুষলধারে বন্যা কিন্তু হয় না, এই জন্যই আসলে আপনি শুনেন নাই। মুষলধারে বৃষ্টি, মুষলধারে বৃষ্টিই হয়, বন্যা কখনো হয় না। তো এই যে মুষলধারের পরে যদি আপনি গ্যাপ দেন আর বৃষ্টি বন্যা এরকম আরো কিছু অপশন দিয়ে রাখেন, আপনি কি জানেন? আপনার অবশ্যই মুষলধারে বৃষ্টি হবে, বন্যা হবে না। তো এরকমই আপনার কিছু লিস্ট আছে, ফ্রিকোয়েন্টলি ইউজড কলোকেশনস এর লিস্ট। লাইক আপনার যদি ধরি এরকম, এই যে, আপনার কি এগুলো কখনো মানে শুনছেন কি না? টেক অ্যাকশন, মেক এ ডিসিশন, গিভ অ্যাডভাইস, এটা যদি আসি, তো পোর পারফরমেন্স, ক্রিটিক্যাল কন্ডিশন, এই শব্দগুলো কি আপনার শোনা আছে আগে কখনো? ব্রাইট ফিউচার। জি, হ্যাঁ, কিছু কিছু শোনা আছে। এটা আপনি দেখবেন, আপনি যখন আপনাকে পড়াবো এরকম লিস্ট আছে, আমার হিউজ একটা লিস্ট আছে। মানে পড়তে অনেক সময় লাগবে না, কারণ এখানে 80%ই দেখবেন আপনার অলরেডি জানাই আছে। ঠিক আছে, এই যে অন এ ডায়েট, আই এম অন এ ডায়েট, এর শব্দটা আপনি শুনছেন কখনো? আই এম অন এ ডায়েট, হ্যাঁ, আই এম ইন ডেঞ্জার, এরকম তো শোনার কথা। আমি ডেঞ্জারে আছি। তারপর হচ্ছে আই এম জিলাস অফ, আপনি হ্যাপি উইথ, অ্যাংরি অ্যাবাউট। তারপর হচ্ছে আমি যদি দেখাই আরো আছে এরকম, আমি অপশন দেখাচ্ছি, খুবই কমন, আমরা নর্মালি
ইউজ করে থাকি, বিজনেস প্ল্যান, এর সব শুনেন নাই কখনো? হ্যাঁ, আমি প্ল্যানের জায়গায় যদি অন্য অপশন দিতাম, প্ল্যানের জায়গায় আপনি অন্য একটা অপশন দেন, তাহলে ধরেন প্ল্যানের জায়গায় আর কি অপশন হতে পারে, যে কোনো একটা অপশন দিলেন, আপনার মাথায় অলরেডি চলেই আসবে বিজনেসের পর এটা প্ল্যানই হবে। হেলথ কেয়ার, এটা শুনেন নাই? কেয়ারের জায়গায় তো কেয়ারের তো আরো অনেক মানে সিমিলার শব্দ আছে, বা সিমিলার না হইলেও আপনার অন্য কোনো মানে একটা শব্দ লাগাইলেও আপনি কিন্তু একটা সেন্স করতে পারবেন যেটা এটা সেন্সের জায়গা, যেটা হেলথ কেয়ারই হবে। ল্যাঙ্গুয়েজ স্কিল, পাবলিক ওপিনিয়ন, সিকিউরিটি সিস্টেম, এডুকেশন সিস্টেম, ক্যারিয়ার পাথ, জব ইন্টারভিউ, টাইম ম্যানেজমেন্ট, এরকম আপনি দেখবেন যে এই যে মার্কেট ভ্যালু, 80% শব্দ আপনার কখনো না কখনো লাইফে শোনা, বাট অর্গানাইজড ওয়েতে আপনার কখনো শোনা হয় নাই। তো এটা হচ্ছে কলোকেশনস এর লিস্ট, যেটা আপনি কমপ্লিট করলে মিনিমাম আপনার পাঁচটা পাঁচটা, যেমন আমি যেটা বলতেছিলাম যে পাঁচটা ই থাকে একটার মধ্যে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। এই যে ধরেন একটা গ্যাপ, পাঁচটা গ্যাপ থাকে এটার মধ্যে, তো পাঁচটা গ্যাপের মধ্যে আপনার দুইটা তিনটা কমন পড়েই যাবে। ঠিক আছে, মানে আপনি টোটালটা হয়তো কমন পাচ্ছেন না, বাট আলটিমেটলি কিন্তু ভিতরে কমন আসতেছে। লাইক আমি যদি দেখাই, এই যে এখানে আছে সেন্স অফ সিকিউরিটি অ্যান্ড, সিকিউরিটি অ্যান্ড এর সাথে কি যেতে পারে, সিকিউরিটির সাথে কি কোন শব্দটা ম্যাচ করে এখানে? প্রাইভেসি। প্রাইভেসি ম্যাচ করে, তো অবশ্যই এটা প্রাইভেসি হবে। দেখেন আমি যদি অ্যান্সার করি, আপনি কিন্তু পেয়ে গেছেন অলরেডি, এটা কিন্তু প্রাইভেসি হবে, দেখেন হইছে প্রাইভেসিটা। তো এরকমই অ্যাকচুয়ালি আপনার সেন্সিং এর জায়গা থেকে অবশ্যই কিছু দিবে। কারণ আমি বলতেছি, পিটি এক্সাম খালি আপনি দিবেন এরকম না, পিটি একটা 38 স্কোরার যে, যার মানে ওই কি বলা হয় যে আপনার ওয়ার্কিং ভিসার জন্য যাবে এরকম আসে আমার ওয়ার্ক পারমিটের জন্য, আবার কেউ 90 স্কোরার, 90 দরকার, সেও আমার কাছে আসে। সব টাইপের স্টুডেন্ট আমার কাছে পড়তে আসতেছে, এবং সবার জন্য কিন্তু একই কোশ্চেনে পরীক্ষা হবে। তো ওদের অবশ্যই একটা সিলেবাসের মধ্যে থাকতে হয়, সেই সিলেবাসটা হচ্ছে এই পোর্টালগুলোর সিলেবাস, মানে পোর্টালগুলো ওরা অবশ্যই ফলো করে। আপনি পোর্টালে দেখবেন, আমি যদি এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বের করি, আমি যদি এই প্রেডিকশন ফাইল নাও দেখে থাকি, তাও অ্যাপিয়ার্ড ফাইলটা দেখি, দেখেন এইটা শূন্য আসছে, মানে এটা এখন আসে নাই, এটা এক, মানে এটা একবার আসছে। মানে কোনো না, মানে সবগুলো কোয়েশ্চেনই একবার না একবার আসছে, বাট কিছু কিছু আসে নাই, ওগুলো আসার চান্সেস আছে। এটা মানে কি, এটা রেডি করে দিচ্ছে পিটি, ওরা এটা দেখে কোনো না কোনো একদিন এটা দিয়ে দিবে, এরকম হয়। তো অবশ্যই এটা কিন্তু একটা ভূমিকা আছে। আপনি ধরেন কমন না ফালাইলেন, আপনি পুরাপুরি হুবহু কমন না ফালাইলেও আপনি কিন্তু গ্যাপে গ্যাপেও কমন পাবেন। এবং সেটা কিভাবে, কলোকেশনস থেকে। এখন শুধু কলোকেশনস এর উপর আমরা আমরা নির্ভর করব না, আমরা নির্ভর করব ট্রানজিশনাল ওয়ার্ডের উপরেও। ট্রানজিশন ওয়ার্ডের লিস্ট আছে, ট্রানজিশন ওয়ার্ড যেটা আসলে কাজ করে কিছু কিছু, ধরেন এটা প্রিপোজিশন টাইপের, লাইক হচ্ছে অ্যান্ড এর ব্যবহার, অলসো এর ব্যবহার, বাট এর ব্যবহার, কিছু কিছু এগুলা কিন্তু আসলে আপনার প্রত্যেকটা সেন্টেন্সে একটা দুইটা থাকবেই। ওরা ইচ্ছাকৃত ভাবেই দেয় এগুলা। হ্যাঁ, একটা দুইটা থাকবেই, তো জাস্ট হচ্ছে অল্প কয়েকটা পেজ আছে, কেউ যদি অল্প কয়েকটা পেজ পড়তে পারে, তার প্রত্যেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে মিনিমাম একটা থাকবেই পাঁচটার মধ্যে, এটা আমি বলতে পারি। এখন এটা গেল হচ্ছে কমনের বিষয়। এখন আমি যদি আসি হালকা পাতলা গ্রামারের বিষয়ে, বা আমরা একটা কিভাবে টেকনিক ফলো করে করতে পারি, সেটা আমি যদি আসি, সেটা হচ্ছে পিটি রুলস। যেমন এই যে আমরা কিভাবে আসলে রুলস অ্যান্ড টেকনিক্স আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে প্রথমত আসি হচ্ছে এখানে আহ আরওপি রুলস। রুলস গুলোর ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে, দাঁড়ান একটু, কোথায় গেল গ্রামাটিক্যাল রুলসটা? আচ্ছা, এটা আরওপি রুলস, এটা 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 না, রিঅর্ডার প্যারাগ্রাফে চলে গেছি আমি। আমি আসতেছি হচ্ছে এফআইবি টেকনিক্স, হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর টেকনিক্স। হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর টেকনিক্স যেটা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর প্রথমে আমি হচ্ছে টেকনিক নিয়ে কথা বলছি, টেকনিক নিয়ে আমি পরে আসি। আবার আমি যখন পড়াবো গ্রামাটিক্যাল রুলস, কিছু কিছু জায়গায় গ্রামাটিক্যাল রুলসও আছে। তো এই যে গ্রামাটিক্যাল রুলস, আসলে আমরা এগুলা কিভাবে কভার করব, গ্রামাটিক্যাল রুলস গুলা কোথায় কোথায় কাজে লাগবে, কি কি গ্রামার পড়লে আমাদের কাজে লাগবে, সেটাও তো আমার জানা জরুরি, যেটা নিয়ে আমি দেখি না আসলে, বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা দেখি না। তো গ্রামাটিক্যাল রুলস গুলো আসলে দরকার আছে কিছু কিছু জায়গায়। তো আমার কি কি জানা লাগবে সেটা জানাটা জরুরি, এই জন্য একটা লিস্ট করা আছে। আর কিছু কিছু টেকনিক, আমি অল্প, টেকনিক আসলে কি, টেকনিক বলতে কি বোঝায়, আসলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিভাবে করতে হয়, সেটার একটা টেকনিক, সেটা সেটা নিয়েও কিন্তু আসলে আলোচনা আছে, এবং আমি আপনাকে লাইভ এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন আপনি আহ, এই জায়গায় হচ্ছে আপনার হচ্ছে একটা বসাবেন, লাইক আপনার হচ্ছে উম, উম, কোনটা হইতে পারে? বুঝতে পারেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আপনি আপনাদের আইডিয়ার ক্ষেত্রে যদি বলি, লাইক অনেক সময় আছে না, গ্যাপ আছে, গ্যাপের ক্ষেত্রে এরকম আপনার এটা সিকিউরিটি প্রাইভেসি এটা মিলায়, এটার সাথে এটা মিলায় করছেন, এরকম হয়েছে অনেক সময়, দেখে না যে আরেকটা, এটার আরেকটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে আপনি বাকি তিনটা দেখেন, বাকি তিনটা যদি মানে বাকি তিনটার অর্থ দেখেন, এটা এটার সাথে মিলাইতে পারতেছি না, বাট অনেক ক্ষেত্রে এটা আসলে সব সব না যে একই একই জায়গায় সব কাজে লাগবে এরকম না, সেট অফ রুলস, এক এক রুল এক এক জায়গায় কাজে লাগে। লাইক এখানে আপনি দেখেন, এখানে যে এটার অ্যান্সারটা কি হয়, এখানে হচ্ছে কালচারাল থিং, এটা হচ্ছে মেকিং এ কামব্যাক, এটা হচ্ছে কামব্যাক রিয়াকশন রিপিটেড, মেকিং এ রিয়াকশন, এটা না, বিকাম,
এটাও না। আমি যদি একটু বের করি ভালো একটা এক্সাম্পল, আর দ্য স্টিকিং অফ হেড প্ল্যান্ট, আচ্ছা সেট আউট প্লেস টু ওয়েট প্লেস টু রিলিজ, এটাও না। আমি ভালো ভালো একটা এক্সাম্পল আমি বের করলে আপনারা ভালো বুঝতে পারবেন। বাট দ্য হার্টলেস ডিপলি ফেল্ট কানেকশন, আচ্ছা দেয়ার কালেক্টেড, আচ্ছা এটা না, আমি একটু বের করি একটু। উম, লাইক আপনি ধরেন, এখানে আপনি ধরেন একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আপনি পাইছেন, ঠিক আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এই গ্যাপের মধ্যে আপনাকে অপশন যেগুলো দিছে, এটা কিন্তু খুব কমন একটা এরকম সিনারিও, যে আপনি মডার্নের পরে এইজ, এটা আপনি আগে আগে শুনছেন হয়তো কখন মডার্ন এজ শোনার কথা, ঠিক আছে? এটা একটা নর্মাল ওয়ে, যে আপনি মডার্ন এজ, এটা কি আপনারা কেউ শুনেন নাই আগে, মডার্ন এজ, মডার্ন ইরা? এটা একটা প্রসেস, হ্যাঁ আমি মিলায়া করলাম। এখন আরেকটা প্রসেস হচ্ছে না মিলায়া করা। না মিলায়া কি, আপনি এজের কথা বাদ দেন, বাকিগুলো দেখেন। মডার্নের সাথে চেয়ার যায় না, ক্লাউড, মডার্ন ক্লাউড, মডার্ন বাস্কেট যায় না। মানে আমি আগে দেখবো নেগেটিভ গুলা, আমি নেগেটিভ গুলা আগে মিলাবো যে নেগেটিভ গুলা আসলে মিলতেছে কিনা। না আগে তিনটা আমার যাচ্ছে না, মানে কি এজটা কি যাবে। তো এটা একটা টেকনিক, ঠিক আছে, যে আমি অন্যগুলো আগে মিলাই দেখবো, সব ক্ষেত্রে মানে মিলবে এরকম না, এই জন্য কিন্তু আমি খুঁজে খুঁজে বের করলাম যে এটা আসলে কোনো একটা পাইলে ভালো। সব জায়গায় যে সবকিছু কাজে লাগবে এরকম না, বাট দিস ইজ অলসো এ টেকনিক। তো এরকম কিছু লিস্ট অফ টেকনিক্স আপনার আছে, যেটা নিয়ে আমি আলোচনা করব যে আসলে কিভাবে করলে আপনার এই জায়গায় আপনার ইমপ্রুভমেন্ট হতে পারে। তো আপনাকে আমি হয়তো এলাবোরেট করতে পারলাম, টেকনিক কিন্তু একটা দুইটা না, টেকনিক কিন্তু অনেক, মানে ভাস্ট। হ্যাঁ, তো আপনার কিন্তু আসলে অনেকগুলো টেকনিকে ভালো করার সুযোগ আছে। তো আপনার জন্য কোনটা বেস্ট হবে সেটা বের করে দেওয়া কি আমার কাজ, আমার দায়িত্বটা হচ্ছে ওইখানে। বুঝতে পারতেছেন যে আসলে আমার রোলটা, আমি কি রোল প্লে করতেছি এই জায়গাটাতে। তো এটা হয়তো আমি আশা করি বুঝাইতে পারছি যে রিডিংটা আসলে অনেক কঠিন কিছু না। যারা জাস্ট একটু স্ট্র্যাটেজিক ওয়েতে আগায়, তাদের জন্য রিডিং খুবই সহজ একটা সেক্টর। আর মানে আপনারা যারা নতুন, তারা দেখতেই পাইলেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছাড়া এখানে আসলে রিডিং আলাদা, গ্রামারের জন্য আলাদা কোনো কিছু পড়তে হয় না। তো দিস ইজ অ্যাকচুয়ালি রিডিং। অ্যান্ড লিসেনিং নিয়ে আপনার যেটা আপনি বললেন যে রাইট ফ্রম ডিকটেশন, আপনার যে সমস্যাটা সেটা নিয়েও আমার অবশ্যই আলোচনা আছে, আমরা কিভাবে করব সেটা নিয়ে। আমি যদি বলি, সেটা নিয়েও আমার আলোচনা আছে, রাইট ফ্রম ডিকটেশন, লিসেনিং। তো ডাব্লিউএফডি যে টেকনিকগুলো আছে, ডাব্লিউএফডি টেকনিকগুলো আসলে মানে অনেক, কি বলা যায় এটাকে, ডাব্লিউএফডি টেকনিক খুবই শর্ট বাট ইফেক্টিভ। তো আমি যদি ডাব্লিউএফডি টেকনিকগুলো বলি, তার আগে আসলে মানে আমার জানাটা লাগবে যে আপনার মানে পজিশনটা কোথায়। তো এই জন্য আসলে আমি মূলত শুরুতেই আমি ডাব্লিউএফডি টেকনিক নিয়ে কথা বলি না, কারণ এটা ভ্যারি করে প্রত্যেকটা স্টুডেন্টের, কিন্তু ডাব্লিউএফডির মানে প্রবলেম একরকম না। কেউ শুনতে সমস্যা ফেস করে, কেউ আবার সমস্যা ফেস করে কিসে, লিখতে। না আপনার সমস্যাটা কোথায়, আপনি কি স্পেলিং বানান, এটা আসলে যারা জানেন না তাদের বলি, এখানে একটা অডিও প্লে হয়, একটা সেন্টেন্স ওরা বলে, ওটা শুনে এটা লিখতে হয় ওই সেন্টেন্সটা। তো এখানে সমস্যা যেটা হয়, মানে দুই ধরনের সমস্যা আমি দেখি, কেউ কেউ শুনতে সমস্যা করে, আসলে ধরতেই পারে না কি বলছে। আবার কেউ কেউ ধরতে পারে, বাট ওদের অনেক বানান ভুল হয়, মানে ওয়ার্ড লিখতে, সেন্টেন্স লিখতে পারে না, দুই ধরনের সমস্যা হয়। হুম হুম। তো তো এটাই তো আপনার কিন্তু বানানের সমস্যা। তাহলে আমার এই জন্যই আমি বললাম যে ডাব্লিউএফডি এই জন্য আমি এত আলোচনা করি না, কারণ এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, সবার সমস্যাটা এখানে এক জায়গায় না। তো আপনার কোথায় সমস্যা হচ্ছে এটা ফাইন্ড আউট করা হচ্ছে আমার রোল। লাইক এই যে ভাইয়া বললো যে ভাইয়ার বানানের সমস্যা হচ্ছে, তাহলে আমি কি করতে পারি, আমি করতে পারি হচ্ছে আমার যে বানানের লিস্ট, ডাব্লিউএফডি ভোক্যাবস, হ্যাঁ, যেটা পড়লে আপনি, মানে ধরেন এই যে আমি ডাব্লিউএফডি ভোকাব দিলাম 15 পেজের, এখানে 15 পেজে মোটামুটি 1000-এর মতো ওয়ার্ড আছে। এখন আমি আপনাদেরকে শুরুতেই বলছি যে পিটি অবশ্যই একটা স্ট্যান্ডার্ড বজায় রাখে, সব ধরনের স্টুডেন্ট এখানে পরীক্ষা দিচ্ছে। তো এখানে ওদের যেটা করতে হবে অ্যাকচুয়ালি, ডাব্লিউএফডি যদি ওরা এখানে কোয়েশ্চেন এখানে দেয়, তো ওদের অবশ্যই কিন্তু একটা সিলেবাসের মধ্যেই থাকতে হবে। লাইক ওরা কিন্তু ওই ঘুরে ফিরে, আপনি একটু একটু খেয়াল করে দেখবেন, আপনারা যখন প্র্যাকটিস মোটামুটি একটা মডারেট লেভেলে প্র্যাকটিসে চলে যাবেন, ওরা ওই একই টাইপের ওয়ার্ড বারবার ইউজ করতেছে। হ্যাঁ, তো আমি একটা লিস্ট করছি যেটা হচ্ছে পুরা একদম
মোটামুটি এখানে 5 থেকে মানে ওরা ইউজ করে মোটামুটি 5 থেকে 10 হাজার। বাট আমি যে লিস্টটা করছি এখানে, এটা অনেক আগে করা, এখন তো অ্যাপেও আপনার হচ্ছে অ্যাভেলেবেল, যেটা হচ্ছে প্রায় 1,000টা ওয়ার্ডের। তো এখান থেকেই আপনার দেখা যাবে 80% ওয়ার্ড আপনার ডাব্লিউএফডি তে কমন পড়বে। তো এটার সুবিধাটা কি, আপনি যখন এই ওয়ার্ডগুলোর স্পেলিংগুলো ঠিক রাখবেন, তখন আর আপনার লিখতে যায় স্পেলিং আর দেখা যাবে এরকম কোনো আনকমন ওয়ার্ডই পাবেন না যেটা আপনার হচ্ছে স্পেলিং এর সমস্যা। তো আপনার এই ওয়ার্ডগুলোর শেষ করতে হবে। হ্যাঁ, আর এটা করা কিন্তু খুব কঠিন কিছু না। আপনি যখন নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবেন, দেখা যাবে আপনি ওই মানে 1 ঘন্টায় যদি আপনি প্র্যাকটিস করেন 100 ওয়ার্ড শেষ করা সম্ভব। আর অর্থাৎ আপনার দেখা যাবে ওই 4-5 দিন লাগতে পারে পুরোটা শেষ করতে। হ্যাঁ, ওই প্রতিদিন 1 ঘন্টা করে দিলে 1 ঘন্টা, 1 ঘন্টাও লাগে না। আপনি দিলেন, দিয়ে হচ্ছে ওই যে যে ওয়ার্ড আপনার সমস্যা আছে স্পেলিং এ, ওইটা আপনি বের করবেন কিভাবে, আপনার ওয়ার্ড ফাইলে লিখবেন। ওয়ার্ড ফাইলে লিখলে যেটা হয় সেটা হচ্ছে, ধরেন ওয়ার্ড ফাইলে আমি লিখলাম, আপনি যদি একটা বানান ভুল লিখেন তাহলে এখানে কিন্তু, ধরেন আমি অ্যাপেল লিখলাম, অ্যাপেলকে এভাবে লিখলাম অ্যাপেল, এটা কিন্তু রেড কালার দেয়, তাহলে আপনার এখানে অবশ্যই এটা শো করবে যে আপনি ভুল লিখছেন। তাহলে আপনি কিন্তু নিজে নিজে এটা ফাইন্ড আউট করতে পারবেন। তো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ওয়ে, যে আপনার যেটা যেটা ভুল আছে সেটা সেটা আপনি ফাইন্ড আউট করবেন। আর আপনি হচ্ছে ওইটাকে আলাদা করে রাখবেন। কিছু কিছু ওয়ার্ড এরকম পাবেন যেটা আগে কখনো শিখেন নাই, তাহলে আপনার মিনিংও জানা হবে। তো এর থেকে আরেকটা অ্যাডভান্স ওয়ে হচ্ছে, এটা নতুন আসছে আর কি, মানে আপনার হচ্ছে এটা আসলে এখন আসলে অ্যাপেই অ্যাভেলেবেল থাকে। সেটা হচ্ছে আপনার এখানে ভোক্যাব ব্যাংক আছে, ভোক্যাব ব্যাংকে এসে রাইট ফ্রম ডিকটেশনে 1500 ওয়ার্ড ওরা দিয়ে দিয়ে দিচ্ছে। তো আপনার এখান থেকে অ্যানালাইসিসও আপনি চাইলে করতে পারেন। এটা কিভাবে করতে হবে এটাও কিন্তু আমি আপনাদেরকে, মানে এটাও আমার একটা পড়ার একটা অংশ, এই জন্য আমি আসলে এখন এটা মানে এলাবোরেট করতেছি না আপাতত। তো এরকম আরো প্রত্যেকটা টপিকে আসলে, মানে আমি যদি প্রত্যেকটা টপিক ধরি, প্রত্যেকটা টপিকেই আপনাদের কিভাবে ইমপ্রুভমেন্ট করা লাগবে সেই দায়িত্ব নিয়ে আমার আগানোটাই হচ্ছে মানে আমার রোলটা। আমার আসলে কিভাবে আগাবো, কিভাবে স্ট্র্যাটেজিক্যালি আগাবো, কিভাবে আপনাকে পড়া দেবো, হ্যাঁ কি পড়া আপনাদের কাছ থেকে নিব, সেটাই হচ্ছে আমার এই কোর্সের টোটাল আউটকাম। তো আপনারা কি মানে আমার মানে এই যে এতক্ষণের আলোচনা, এটা আপনারা বুঝতে পারছেন কি আসলে আমি বলতে চাচ্ছি? তো এই ছিল মূলত আসলে আমার জায়গা থেকে। আপনারা চাইলে আমার মানে এই মানে যেটাই বলেন, সেশন বলেন, ডেমো ক্লাস বলেন, এর উপর যদি আমার আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে আস্ক করতে পারেন। কি টাইপের সলিউশন? না অবশ্যই, এটা এটা তো একদম মানে কমন কমন জিনিস, এটা তো আর আসলে বলার কোনো ইয়াতে রাখে না যে অবশ্যই পিটি। হ্যাঁ, সাইট সাইট বলেন যেটাই বলেন, পিটি অবশ্যই আইএলটিএস এর থেকে সহজ। এটা আসলে আপনি যে কাউকে জিজ্ঞেস করেন, এটা আসলে আমার জায়গা থেকে আমি আসলে আপনাকে তো মিথ্যা কথা বলে আমার কোনো আসলে লাভ নাই। তা আমার কথাই আপনার বিশ্বাস করতে হবে এরকম কোনো কথা নেই। আপনি যে কারো কাছ থেকে আইডিয়া নেন, পিটি তো অবশ্যই আইএলটিএস এর থেকে সহজ হবে, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। হুম? না না না, ওরকম ওইরকম না, এখানে অনেক শর্টকাটের জায়গা আছে। আপনাদের তো আমি দেখাই দিলাম পড়ানোর সময় যেখানে কিভাবে শর্টকাট করা যায় জিনিসটাকে। এটাই তো বললাম যে এখানে আপনার শর্টকাটের জায়গা এখানে অবশ্যই আছে। তাই এখানে আপনার মানে আমি সব ধরনের স্টুডেন্ট পড়াই তো, এই জন্য আমার কথার মধ্যে আবার সব টাইপেরই থাকে, তাই এটা নিয়ে কনফিউজ হয়েন না। আমার সবাইকে কভার করতে হয়, তাই আমি এভাবে বলি। এই জন্য আমার একটা যেহেতু সেশন সবাই করতেছেন সবার জন্য যে আমি সবটাই দেখাইলাম, বাট শর্টকাট এখানে অবশ্যই আছে যারা অল্পতে তুলতে চাচ্ছেন, মানে এরকমও পসিবল। তো এই জন্য আসলে এটা ভয় পাওয়ার কিছু নাই এখানে। থ্যাংক ইউ ভাইয়া। বাকি কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনাদের, আমাকে আস্ক করতে পারেন। হুম 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 হুম। তো এটা মানে ইন্ডিভিজুয়াল মানে আপনি বলতেছেন? হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি আপনি যেটাই বলেন, আমি যতটুকু জানি সেটা হচ্ছে, আপনি কি ব্যাচেলর না মাস্টার্সের জন্য যেতে চাচ্ছেন? ও আচ্ছা, পিএইচডির জন্য যেতে চাচ্ছেন। আচ্ছা আচ্ছা, পিএইচডির জন্য অস্ট্রেলিয়া। হুম হুম। আপনি তাহলে এটা মানে আমি যতটুকু জানি ওভারঅলটা বেশি হয়, ইন্ডিভিজুয়ালটা কম হয়। তবে টপিক ওয়াইজ হতে পারে, ধরেন আপনার আপনি কি সাবজেক্ট চাইতেছেন ওই সাবজেক্টের উপরে টপিক ওয়াইজ আপনার স্কোর বেশি লাগতে পারে, বাট এটা আপনার ভালো বলতে পারবে আপনি যে এজেন্সি থেকে আপনি করতেছেন।
হ্যাঁ, যে ভার্সিটির বা ইনস্টিটিউট যেটাই বলেন, সেটা থেকে আপনি আপডেট নেন, বাট আমার জানা মতে 65-এর উপরে লাগার কথা না। আপনি একটু এটা খোঁজ নিয়েন, খোঁজ নিয়ে একটু জানবেন কাইন্ডলি। হুম হুম। জি ভাইয়া। হুম হুম। কঠিন কঠিন পরিশ্রম বলতে আসলে এটা ডিপেন্ড করে ভাইয়া, কারো কাছে ধরেন মানে মানে 2 মাস, এখন আপনি আইএলটিএস এর যদি চিন্তা করেন, আপনি যে স্কোরটা চাচ্ছেন ওই স্কোর পাইতে মানে এটা মেটার করে। আইএস ভালো তাদের জন্য যারা ফ্রি স্টাইলে কথা বলতে পারে, মানে তাদের স্পোকেন করা আছে। লাইক আমি যদি আমার কথা বলি, আমি ফ্রি স্টাইল ইংলিশ স্পিকিং করতে পারি, আমি লিসেনিং আমি ভালো, আমি সব শুনতে পারি। আমাকে যদি মানে একজন ইন্টারভিউ নেয় ইংলিশ, আমি খুব ফ্র্যাঙ্কলি কথা বলতে পারবো। তাদের জন্য তারা অল্প সময় 2 মাসে কভার করতে পারে। বাট যাদের ওই সমস্যাটা আছে, যারা একদম পাবলিকলি কথা বলতে পারে না, তাদের একটা টাইম নিয়ে যাইতে হয়। এটা আপনি নিজে একটু খুব ভালো করে কোর্স করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার স্পিকিং এর জন্য স্পোকেন করতে হয়, এটা করতে হয়, এটা করতে হয়। না করলেও আপনাকে যদি নাও বলে, আপনার কিন্তু নিজেই বুঝতে পারবেন একটা টাইমে যে আপনার স্পোকেন করাটা জরুরি ছিল, লিসেনিং এর জন্য আলাদা একটা টাইম দেওয়া জরুরি ছিল, যেটা মিনিমাম 6 মাস গ্রুমিং পিরিয়ড। তো মানে পিটি আর আইএলটিএস কখনোই মিলাইতে পারবেন না একসাথে। অবশ্যই আইএলটিএস মানে আইএলটিএস এর থেকে পিটি ইজি হবে যে কোনো মানে আঙ্গিকেই। জি সাদ্দাম ভাই, আপনার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, শরীফ ভাই, আপনার কোনো কোয়েশ্চেন নেই? না ভাই, আপনার কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাদের যদি আপাতত কোনো কোয়েশ্চেন না থেকে থাকে, তাহলে আমাদের ক্লাস বা আমাদের সেশনটা এখানে আমি ইন করতেছি। অবশ্যই যদি আপনাদের সাথে দেখা হয়, তাহলে আমরা আমরা একটা উইল হ্যাভ এ জার্নি, অ্যান্ড আশা করি আপনাদের সাথে খুব দ্রুতই দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ। ইনশাল্লাহ ভাই। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।